আসসালামু আলাইকুম। হ্যালো। এই আমি না আজকে সারা রাস্তা ধরে তোমাদের কথা ভাবতেছিলাম। যে ওরা এসএসসি 25 থেকে এখন হয়ে গেছে এইচএসসি 27 এবং তোমরা কতজন আছো? প্রায় ১,১৩০ জনের মতো, ১,১৪০। আচ্ছা, তোমাদের নিয়ে দাঁড়াও একটু গল্প করি। তোমাদের ছোটবেলার গল্প করি, দাঁড়াও। এই যে লাস্ট কিছুদিন আগে তোমরা ছিলা এসএসসি 25, তাই না? এবং তোমাদের ব্যাচের সাথে আমার দীর্ঘতম যাত্রা ছিল। আমি ২০২৪ সালে প্রায় আমার ২ বছর হয়ে যাচ্ছে শিক্ষকতে। যখন আসি তখন তোমরা ছিলা মনে হয় ক্লাস 9 এ। বুঝছো? তো সেই ক্লাস 9 থেকে ক্লাস নিতে 10 গেল, এসএসসি পরীক্ষা গেল। এবং এখন এইচএসসি শুরু হইল। আমি কিছুটা ইমোশনাল। যে এতদিনের একটা জার্নি। তবে আমি জানি অনেকে তোমরা নতুন আছো। সমস্যা নেই। কয়েকদিনের মধ্যে তোমরা আবারও ইউজড টু হয়ে যাবা, একদম পুরাতনের মতো হয়ে যাবা। আর পুরাতন দাদুরা যারা আছো, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম এভরিওয়ান। এবং তোমাদেরকে পেয়ে আমি অনেক খুশি, তোমরা যারা আছো পুরাতন। আর নতুন যারা আছো তোমাদের জন্য তো নতুন করে শুভেচ্ছা। আর এজ ইউজুয়াল আমি যে আ কি বলে এটাকে? আমি যে প্রমিস টুকু করে থাকি সেটা হচ্ছে, তোমরা তো কলেজে উঠে গেছো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অনেকগুলা সাবজেক্টে তোমাদের ক্লাস থাকবে, তাই না? বাংলা, ইংলিশ। তবে একটা বিষয় খেয়াল করবা। আজকে কত? ১৭ তারিখ না? দেখো তোমাদের শোভন ভাইয়া একটা কথা দিচ্ছে। আজকে 17/09/2025 এই তারিখে আমি একটা প্রমিস করে যাচ্ছি। উইদিন 2 মান্থস ২ মাসের মধ্যে তোমাদের প্রত্যেকের প্রিয় সাবজেক্ট হয়ে যাবে কেমিস্ট্রি। বুঝছো? তোমাদের প্রত্যেকের প্রিয় সাবজেক্ট হবে কেমিস্ট্রি। এতটুকু চ্যালেঞ্জ আমরা সবসময় নিয়েছি এবং সবসময় সফল হইছি। আশা করা যায় এইচএসসি 27 এর সাথেও আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এতটুকু চ্যালেঞ্জ নিতে পারি যে তোমাদের প্রত্যেকের প্রিয় সাবজেক্ট হয়ে যাবে কেমিস্ট্রি। তোমরা কি, আমি নিজে চ্যালেঞ্জটা নিচ্ছি। তোমরা কি প্রস্তুত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অলরেডি অনেকের ফেভারিট আছে। তার মানে আমি অলরেডি কিছুটা আগায় আছি, তাই না? ব্যাপারটা এমন হয়ে গেছে যে V সমান U প্লাস AT এর মতো হয়ে গেছে, তাই না? যে আমরা সময় নিচ্ছি ২ মাস। এখন আমার এফোর্ট হচ্ছে এক্সেলারেশন। এবং অলরেডি কয়েকজনের প্রিয় সাবজেক্ট আছেই। অর্থাৎ আমার বেশ কিছু আদিবেগ আছে, তাই না? আমার আদিবেগ কিছু আছে। সময় ২ মাস। তাহলে আমাদের এক্সেলারেশন দেখাইতে হবে। এখানে আমি আমার সর্বোচ্চটুকু দিব। তোমরা প্রত্যেকে তোমাদের সর্বোচ্চটুকু দিবা। এই প্রমিসটুকু যদি তোমরা করতে পারো, তাইলে উইদিন 2 মান্থস আমরা দেখাই দিতে পারবো যে এই কেমিস্ট্রি তোমাদের সবচেয়ে প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। এই কেমিস্ট্রি পড়তে ভালো লাগতেছে। তোমরা বই পড়তেছো, নিয়মিত ক্লাস করতেছো, ক্লাস শেষে নোট করতেছো, নোট জমা দিচ্ছ। তাহলে দেখো তোমাদের কি কাজ করা লাগবে। আমি তোমাদের করণীয়গুলো একটু লিখে দিচ্ছি। তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় ১ নাম্বার, ডেইলি আমাদের ক্লাসে উপস্থিত থাকবা, হ্যাঁ? ডেইলি ক্লাস। আমি জানি আমার দাদুরা সবসময় উপস্থিত থাকে ক্লাসে। যেমন ১,৫০০ স্টুডেন্ট আছে আজকে। ১,৫২০ জন। মানে এটা আমার মনটা ভরায় দিছে, জানো? ক্লাসে যত বেশি স্টুডেন্ট থাকে, টিচারদের মন তত উৎফুল্ল থাকে। বুঝছো? আচ্ছা, ডেইলি ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, হ্যাঁ? এই জিনিসটুকু তোমরা এনশিওর করবা। ডেইলি ক্লাস অ্যাটেন্ডেন্স। ২ নাম্বার, আমরা যখন পড়াবো দেখবা আমি তোমাদেরকে যথেষ্ট সময় দিব ক্লাসে নোট করার। এবং আমরা কোনো তাড়াহুড়া করব না। তোমাদের অঢেল সময় হাতে আছে। আমরা কোনো তাড়াহুড়া করব না। ধরো যে আজকে আমাদের পড়ার টপিক কি? দেখো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে পরমাণুর মূল কণিকা নিয়ে আলোচনা করব। তারপরে থমসনের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। যদি দেখা যায় আলোচনা করতে আমাদের থমসন পরমাণু মডেল পর্যন্তই সময় শেষ হয়ে গেছে, তাইলে আমরা ওইখানেই থেমে যাব। ঠিক আছে? জাস্ট তোমাদের কি করতে হবে? নোটটুকু করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আমি আমার পরিচয় দিচ্ছি। তোমরা যারা নতুন আছো আমি পরিচয় দিচ্ছি। ক্লাস নোট তোমরা নিবা। ঠিক আছে? ৩ নাম্বার, কিছু ক্ষেত্রে আমি হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্ক গুলো তোমরা সাবমিট করবা। তোমাদের শিখবো জিতবো গ্রুপ আছে। তারপরে তোমাদের তোমাদের যে পেইড গ্রুপ আছে সেখানে। ঠিক আছে? হোমওয়ার্ক গুলো সাবমিট করবা। এবং খুব বেশি দিব না। খুব বেশি হোমওয়ার্ক দিব না। অল্প স্বল্পই থাকবে। ঠিক আছে? এবং সেই সাথে এই হোমওয়ার্ক করার পাশাপাশি তোমরা কি করবা? তোমাদের যে বই আছে, প্রত্যেকের কাছে বই আছে, তাই না? হাজারি নাগ স্যারের বই আছে, লিংকন স্যারের বই আছে, কবির স্যারের বই আছে। আছে না? যেকোনো ৩ টা যেকোনো একটা বই থাকলেই হবে। বুঝছো? যেকোনো একটা বই থাকলেই হবে। অনেকগুলা পরিচিত নাম আছে। আমি ভালো আছি রে। আমি অনেক ভালো আছি। তোরা সবাই কেমন আছিস? আচ্ছা। তো দেখো, তোমরা বই পড়বা। আজকে তো কেমিস্ট্রির ১ম ক্লাস, তাই না? কিছু গাইডলাইন দিতে হবে, হ্যাঁ? তোমরা একটু ধৈর্য ধরে শুনবা সবকিছু। ঠিক আছে? বই পড়বা। দাগায় বই পড়বা।
তোমরা দাগিয়ে, দাগিয়ে বই পড়বা। ঠিক আছে? তোমরা কিছু হাইলাইটার পেন রাখো, হাইলাইটার রাখো। তাই আমি কিন্তু বলে দিচ্ছি এগুলা সবসময় বলার মতো সুযোগ হবে না। আজকেই বলে দিচ্ছি। বই নাই এখনো? বই কিনে ফেলো। আমি বলে দিচ্ছি। তোমরা বই কি কিনবা? যেকোনো একটা কিনো, যেকোনো একটা। হাজারী স্যার ভালো। অথবা তুমি কিনতে পারো কবির স্যার ভালো, হাসানুল কবির। অথবা তুমি কিনতে পারো লিংকন স্যার। সবগুলোই ভালো। বুঝছো? এই ৩ টা বইয়ের যেকোনো একটা কিনে ফেলো। অনেকে তোমরা কি বলে এটাকে? গুহু স্যারের বইয়ের কথা চিন্তা করতে পারো। কিন্তু গুহু স্যারের বইটা আপাতত লাগবে না। ওটা টাইম নষ্ট করে ফেলে অনেক। বুঝছো? লিংকন স্যারের বইটা কিনতে পারো। তো তোমরা কি করবা? এই হাইলাইটার নিবা। হাইলাইটার দিয়ে বইটাকে হাইলাইট করবা। যে ইম্পোর্টেন্ট পোরশন টুকু আছে কি করবা? হাইলাইট করবা। তারপরে তোমরা স্টিকি নোট রাখবা। স্টিকি নোট। কিছু, কিছু ক্ষেত্রে দেখবা CKY স্টিকি নোট। কিছু, কিছু ক্ষেত্রে দেখবা যে কয়েকটা তথ্য খুবই ইম্পোর্টেন্ট আছে। সেই ইম্পোর্টেন্ট তথ্যগুলো তুমি লাল বা হলুদ স্টিকি নোটের মধ্যে লিখে ওই পেজের মধ্যে আটায় দিবা। বইয়ের ওই পেজের মধ্যে আটায় দিবা। এই কথা বুঝতেছো? আচ্ছা একটা বই হাতে থাকলে ভালো হইতো। যাই হোক বইটা আপাতত নাই। তো ধরো একটা পৃষ্ঠার মধ্যে আমি এক্সট্রা একটা তথ্য দিছি। বুঝছো? আমি এক্সট্রা একটা তথ্য দিছি। ওই তথ্যটুকু স্টিকি নোটে লিখে ওই পেজের মধ্যে লাগায় রাখবা। এবং এতে তোমাদের কি, কি কাজ হবে দেখো। এতে তোমাদের কি, কি উপকারিতা থাকবে। প্রথমত সবগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট আমরা ক্লাসে ক্লিয়ার করে দিচ্ছি, তাই না? দ্বিতীয়ত খেয়াল করবা এই এমসিকিউ যত আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাচ্ছে, তোমার এমসিকিউ ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যখন তুমি হোমওয়ার্ক করবা তখন তোমার সিকিউ লেখার মতো প্র্যাকটিসটুকু হয়ে যাবে। কনসেপ্ট, এমসিকিউ, সিকিউ। তো এই সবকিছু যখন তোমার ক্লিয়ার, তখন খেয়াল করে দেখো এই ৩টা জিনিস কি লাগবে? শুরুতে এইচএসসি ভালো করার জন্য লাগবে, তাই না দাদা? এইচএসসি 27 ওরা। হ্যাঁ, একদম ভরপুর 1700 জন। আচ্ছা। তো এইচএসসি ভালো করার জন্য লাগবে প্রথমত। দ্বিতীয়ত এই সবগুলা কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে তোমার অ্যাডমিশনটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং অ্যাডমিশন নট অনলি তোমরা যারা মেডিকেলের কথা চিন্তা করতেছো শুধু মেডিকেল না। মেডিকেল হবে, ইঞ্জিনিয়ারিং হবে, ভার্সিটি গুলাও হবে। তো এইভাবে এখন থেকেই তোমার মানসিক প্রিপারেশন থাকতে হবে যে আমার সবগুলা কনসেপ্ট ক্লিয়ার। যখন আমি এইভাবে পড়তেছি, একদম দাগায় পড়তেছি, হাইলাইটার দিয়ে স্টিকি নোট রেখে সবকিছু ক্লিয়ার করে যখন যাচ্ছ, তখন দেখবা যে আলটিমেটলি তোমার কনসেপ্ট ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। ঠিক আছে? হ্যাঁ। তো এই সিরিয়ালি আমাদের সৌরভ ভাই কিন্তু পেছন থেকে কিছু ইনপুট দিচ্ছেন। ভাই আপনিও কিন্তু আসতে পারেন। যদিও অলরেডি আমরা ১০ মিনিট কথা বলে ফেলছি। পড়ানো শুরু করে দিব। হ্যাঁ, ভেরি ইম্পোর্টেন্ট। আচ্ছা, তাহলে সৌরভ ভাইয়ের কাছ থেকে আমরা আরেকটা ইম্পোর্টেন্ট মেসেজ তোমাদেরকে আমরা শেয়ার করব। সেটা হচ্ছে দেখো, অনেকে আছে যারা নিয়মিত ক্লাস করে না। ডেইলি অ্যাটেন্ডেন্স এর কথা বললাম না? এই রেগুলার ক্লাসে থাকা কিন্তু জরুরি, হ্যাঁ? তোমরা রেগুলার ক্লাসটা করবা। যদি না করো, ধরো যে ৩ নাম্বার ক্লাসে তুমি আসছো। এতে করে কি হবে জানো? এই যে ২ নাম্বার ক্লাসের পড়া, ১ নাম্বার ক্লাসের পড়া, ১ নাম্বারে তো এখন আছেই তারা। ধরো যে ২ নাম্বারে কেউ ক্লাসটা করো নাই। তখন এটা স্কিপ করে তোমরা ৩ নাম্বারে গেছো। তখন দেখা যাবে যে ২ নাম্বারের 2nd ক্লাসে আমরা যা পড়াইছি, 3rd লেকচারে এসে বলবা যে ভাইয়া বুঝি না, আবার বুঝান। এই প্রবলেমটুকু যাতে না থাকে। না, আমি তো আসি। হ্যাঁ, আচ্ছা তাহলে ধরো যে কেউ হচ্ছে নতুন ভর্তি হয়েছে, হ্যাঁ? আপনি এটা নিয়ে কথা বলুন। ধরো যে কেউ হচ্ছে কিছুদিন পরে ভর্তি হয়েছে, এখনো কিন্তু স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। ভর্তি হচ্ছে। তো ধরো যে কেউ আজকে ভর্তি হয়েছে, তো আজকে ভর্তি হয়ে সে তো আজকে থেকে ক্লাস করতেছে, হ্যাঁ? তো এসে দেখলো আজকে ম্যাথের ২ নাম্বার লেকচার বা কেমিস্ট্রির ২ নাম্বার লেকচার, তাহলে সে কি করবে? সে তো ভর্তিটা একটু দেরিতে হয়েছে। দেরিতে হয়েছে। তোমার কি মনে হয় কি করা উচিত? তো সচেতন স্টুডেন্টরা কি করে? ও যখন দেখবে হুম, যে আজকে ম্যাথের ৩ নাম্বার ক্লাস, হুম। তো ওর হাতে যদি ৫ ঘন্টা সময় থাকে, ও তো যত দ্রুত সম্ভব এই ২ টা ক্লাস দেখে মানে তারপরে আসবে। আগের লেকচার ২ টা করে নিবে। আগের লেকচারগুলো দেখে অ্যাকচুয়ালি তারপরে আগের ক্লাস লেকচার গুলার প্রত্যেকটা লেকচারের সাথে কিন্তু তার পরের লেকচারটা রিলেটেড থাকে। রিলেটেড থাকবে। হ্যাঁ, ৫ না কলেজের হ্যাঁ। টপিক তোমরা দেখবা, একটার সাথে একটা লেজ লাগানো থাকে। হ্যাঁ, তো এখন যেটা করতে পারে আমি যেটা স্টুডেন্টদেরকে বলি যে ভাই তুমি আসছো আজকে ৩ নাম্বার লেকচারে, সাপোজ হইতেই পারে। হ্যাঁ, কোনো না কোনো কারণে এবং হইতেই পারে। হবেও এটা। এটা হবেও। কারো না কারো তো হবেই। এখন সে যদি ৩ নাম্বার ক্লাসে লাইভ এর সময়টাতে লাইভ ক্লাসটা না করে এট দ্যাট মোমেন্ট সে যদি হচ্ছে লেকচার 1 টা করে বা যেটা মিস গেছে সেটা আগে করে, তারপর এটা করে। তাহলে কিন্তু তার জন্য এট লিস্ট বুঝাটা সহজ হয়। হ্যাঁ, হ্যাঁ, যদি ধরো যে এমনও হয় যে হ্যাঁ, ওর হাতে সময় নাই, সময় নেই। মানে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি ওই লাইভ সময়টা স্কিপ লাইভ করো। ক্লাসের আগেই যদি তুমি হচ্ছে আগের লেকচারগুলো রেকর্ডেড ভার্সন দেখে নিতে পারো তাহলে তো খুবই ভালো। আর যদি রেকর্ডেড ভার্সন দেখার সময় না থাকে তাহলে এটলিস্ট লাইভ ক্লাসের সময় তুমি আগে রেকর্ডটা দেখে নাও, তারপরে লাইভে আসো, তাহলে তোমার জন্য বোঝাটা সহজ হবে। সব আমরা অ্যাকচুয়ালি সবাই পড়ালেখা করি কিন্তু স্ট্র্যাটেজি মেইনটেইন করে ঠিকমতো লেখাপড়া করতে পারি না। ঠিকঠাক স্ট্র্যাটেজি সেট করতে পারি না। এই কারণে আসলে লেখাপড়াটা আমাদের কাছে অনেক সময় মানে হয়ে যায়, বোরিং হয়ে যায়, অগোছালো মনে হয়, অগোছালো হয়ে ভালো যায় লাগে এবং না। ভালো লাগে না। যে জিনিসটা অগোছালো হয়ে যাবে সেটা কখনো ভালো লাগবে না। আর যেটা ভালো লাগবে না সেটা তুমি ভালোও করতে পারবে না। ঠিক আছে? সো নিজের স্ট্র্যাটেজিটা খুব সুন্দর করে তোমরা হচ্ছে সেট করে নিবা। ওকে? এই তো আর কি। এখন না, জাস্ট এখন তো আসলে ওদের শুরু। এখন জাস্ট শুরু। এখনই এই ইনস্ট্রাকশনস গুলো দিতে হবে। আর কয়েকদিন পরে কিন্তু আমরা কেউ ইনস্ট্রাকশনস দিব না। তখন আসবো আর ওই পড়াবো। সুযোগ থাকবে না হ্যাঁ, সুযোগ আসলে। থাকবে না। হ্যাঁ। আর ওদের আরেকটা কমপ্লেইন আছে। সেটা হচ্ছে আমরা ওদের কমেন্ট পড়ি না।
ঠিক আছে? এখন এটা কি বলবা? হ্যাঁ, কেউ একজন বলতেছে যে, হ্যাঁ। "ভাইয়া পড়া শুরু করেন, পড়া শুরু করেন।" কালকে সেদিন কি হয়েছে জানো? সেদিন একটা ম্যাথে করতে যেয়ে tan ইনভার্স 1/√2 আসছে, হ্যাঁ? তো tan ইনভার্স 1/√2 এর তো কোনো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল নাই। তো আমার মাথায় sin ইনভার্স 1/√2 এর ভ্যালু 45, cos ইনভার্স 1/√2 এর ভ্যালু 45 মানে হিট অফ দ্য মোমেন্ট আমি ওটা 45 লিখছি। তো 45 যখন লিখছি ওরা তখন করছে কি সাথে একেকজন 15 টা 20 টা করে মেসেজ দিছে ঝুমায় যে, "ভাই এটা তো এরকম না।" এখন আমি তো স্ক্রিনে দেখতেছি কি আমার স্ক্রিনটা কি এরকম না? এরকম। হ্যাঁ। এখানে কমেন্ট। এখন একজনের কমেন্ট এটা, দ্বিতীয় জনের কমেন্ট এটা, তৃতীয় জনের কমেন্ট এটা। এখন সবাই তো ১০-১৫ টা করে কমেন্ট দিচ্ছে। তার মানে এই স্ক্রিনটা এত ফাস্ট স্ক্রল আপ হচ্ছে যে আমি আসলে কারোটাই বুঝতেছি না। হুম, বুঝছো? এই প্রবলেম এই হচ্ছে বিষয়টা যে সিচুয়েশনটা আসলে একটু ডিফারেন্ট। সো এই আরকি। তবে অসুবিধা নেই। যেকোনো প্রবলেম আমরা অ্যাড্রেস করব। আমাদের ক্লাস শেষেও আমাদের সাথে যোগাযোগ করার উপায় আছে। আমাদের ফেসবুকে একটা পেইড গ্রুপ আছে। তো কেউ যদি তোমার আইডি হোক, গার্ডিয়ানের আইডি থেকে হোক আমাদের সাথে কানেক্টেড থাকো। যেকোনো ইস্যুতে আমরা তোমাদেরকে অবশ্যই রেসপন্স করব। ঠিক আছে? ওকে তাহলে শোনো ক্লাস নাও। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়াকে পেয়ে আমরা বেশ খুশি। আম আচ্ছা, তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন আছে। ১ম প্রশ্ন হচ্ছে, "ভাইয়া পড়ানো শুরু করেন?" "হ্যাঁ, শুরু করব। কোন সমস্যা নাই। পড়তে কি যে হয়ে যাবা? জাস্ট একটু অপেক্ষা করো।" আচ্ছা, ২য় প্রশ্ন হচ্ছে, "প্রতিদিন কত ঘন্টা করে পড়বো?" ধরো যে তোমার কলেজে তুমি ডে শিফটে পড়ো বা মর্নিং শিফট আমি ধরে নিচ্ছি। তুমি ৮ঃ০০ থেকে ১ঃ০০ পর্যন্ত তোমার ক্লাস থাকে। তো সেখানে তো ৫ ঘন্টা পড়তেছই। তারপরে আমাদের শিখর ক্লাস থাকে কয়টায়? নরমালি সন্ধ্যায় থাকে। তাই না? আমি জাস্ট তোমার রুটিন টুকুর কথা বলতেছি। তোমার ক্লাস যদি সকাল ৮ঃ০০ থেকে দুপুর ১ঃ০০ পর্যন্ত থাকে, তো এখানে তোমার ৫ ঘন্টা পড়া হইল। আর শিখর ক্লাস থাকে কখন? শিখর ক্লাস থাকে নরমালি 6:30 থেকে শুরু, তাই না? ধরে নাও যে 10:30 পর্যন্ত। তাহলে এখানেও তুমি ৪ ঘন্টা পড়লা। এইখানেও তুমি ৪ ঘন্টা পড়লা, এখানে ৫ ঘন্টা পড়লা। বুঝছো? মেইনলি এটা পড়ারই সময়। অ্যাকচুয়াল পড়ার সময় কিন্তু এটাই। ভোরবেলা পড়া আর কি সন্ধ্যার সময় পড়া, তাই না? এর বাইরে তোমার হাতে কোন সময়টুকু আছে? দেখো, ১টার পরে। ১টার পরে তুমি কোন সময়টুকু হাতে পাবা দেখো। তুমি জোহরের নামাজ পড়লা, তারপর হচ্ছে খেয়ে-দেয়ে একটু রেস্ট নিলা। ১ ঘন্টা ১.৫ ঘন্টা রেস্ট নিলা। ওই সময়টুকুতে তোমার অবশ্যই পড়তে হবে। বুঝছো? কলেজে তোমার কিন্তু পড়াশোনা সারাদিনই পড়ালেখা। তো খুব বেশি দিন না কিন্তু। ২ টা বছর তোমার এই পরিশ্রমটুকু করতে হবে। ঠিক আছে? তো তোমার পড়ার টাইম কখন? তোমার পড়ার টাইম হচ্ছে এই যে আমি যদি বলি এই যে ৩ টা, এই ৩ টা থেকে তুমি ৫ টা পর্যন্তই পড়ো না এট লিস্ট। তারপরে তোমার পড়ার টাইম হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে। আর খেয়াল করে দেখবা আমরা ক্লাসে কিন্তু তোমাদেরকে সব বুঝাই দিব। তোমার খাতায় সব লেখা থাকবে। বুঝছো? আমাদের ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবা। কলেজে কতটুকু পড়াইছে ওটা নিয়ে বদার থাকবা না। একদমই থাকবা না। আমরা কতটুকু পড়াইছি সে অনুযায়ী তুমি আগাবা। মনে থাকবে? আচ্ছা, সবকিছু ফলো করতে গেলে না তুমি একটু এলোমেলো হয়ে যাবা। সুতরাং এই জিনিসটা থেকে সাবধান। তো তুমি দেখো এই ৩ টা থেকে ৫ টা পর্যন্ত পড়তে পারো। আর শিখতে তো আর সবসময় ১০:৩০ ১১টা পর্যন্ত ক্লাস থাকবে না। তো তুমি কি করবা? এই দুপুরের টাইমটুকু কাজে লাগাবা। সরি, দুপুর না, এটাকে তো আমরা বিকাল বলব। এই বিকাল টাইমটা কাজে লাগাবা। আর কি? এই তো রাতের টাইমটুকু কাজে লাগাবা। বুঝছো? আর হ্যাঁ, অবশ্যই যখন আসরের নামাজ পড়বা বা আসরের সময়টুকু তোমরা বাইরে একটু হাঁটাহাঁটি করবা, ছাদে যাবা আড্ডা দেওয়ার জন্য বা যারা একটু খেলাধুলা করো তারা একটু খেলতে পারো। কিন্তু ভাই ১ ঘন্টার বেশি না। ঠিক আছে? ঠিকই মাগরিবের আগে কিন্তু বাসায় এসে পড়তে বসা শুরু করতে হবে। ঠিক আছে? পড়া শুরু করতে হবে। আর ফ্রাইডে, স্যাটারডে নরমালি ক্লাস থাকে না। আমাদের কলেজেও ক্লাস থাকে না। এই ২ টা দিন তো তোমাদের জাস্ট পড়ারই দিন। বুঝছো? এই ২ দিনে তোমরা সারা সপ্তাহের পড়াটা গোছাবা। আমি কি বোঝাতে পারছি? তার মানে এই কলেজের ক্লাস করলা, নিয়মিত একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। কারণ কলেজের ক্লাসে কি করবে? পরীক্ষা নিবে। তোমাকে একটা প্র্যাকটিক্যাল ক্লাসগুলা করায় দিবে। তোমার নিয়মিত কতটুকু তুমি আগাবা, তোমার হাফ ইয়ারলি, ইয়ারলি, টেস্ট এগুলা তো দিতে হবে ঠিকঠাক। ওইটার মতো করো, সমস্যা নাই। একটা খাতা রাখো। বিশাল বড় একটা খাতা নিয়ে যাও। কলেজের ক্লাস সব ওটার মধ্যে লিখে রাখো। বাট শিখর জন্য প্রত্যেকটা ক্লাসে আলাদা খাতা রাখতে হবে। মনে থাকবে? তো আমরা এমনভাবে পড়াবো, হ্যাঁ, জৈব রসায়ন নিয়ে আমি কথা বলব। তুমি এটা আমার মাথায় আছে। তো আমরা এখানে যারা আছি শিখতে, ধরো একেকজন একদম পোড় খাওয়া মানুষ, আমাদেরকে মানে 100% বিশ্বাস করতে পারো যে ভাইয়াদের ক্লাস যদি আমরা করি তাহলে ভালো করব। ঠিক আছে? এই মেন্টালিটি টুকু রাখতে হবে, আমাদের উপরে ভরসা রাখতে হবে। ঠিক আছে? ওকে। আ ১৯ সালের বই আমি সাজেস্ট করব না। আমি এট লিস্ট সাজেস্ট করব তোমরা ২৩-২৪ এর বই হইলেও কিনো। কিন্তু ১৯ সাল অনেক বেশি পুরানো হয়ে যায়। ঠিক আছে? ১৯ সাল লাগবে না। আর হচ্ছে বই দাগাবো কিভাবে? ইম্পোর্টেন্ট পোরশন টুকু দাগায় ফেলবা। বুঝছো? ধরো পড়তেছো, একটা তথ্য দেওয়া আছে। যে তথ্যটুকু তোমার জানতে হবে। এগুলো দেখবে স্লাইডেও থাকবে। এগুলা বইয়েও দাগায় ফেলবা। আচ্ছা। আশা করি ক্লিয়ার? তাইলে চলো এবার আমরা একটু পড়া শুরু করি। তারপরে আবার তোমাদের প্রশ্ন আমি নিবনে। ঠিক আছে? আর জৈব রসায়ন নিয়ে যেটা বলতেছো সেটা অনেক দেরি আছে। জৈব রসায়ন ক্লাস করার পরে তোমরা জাস্ট এটার প্রেমে পড়ে যাবা। আমরা কথা দিচ্ছি সেটা। ঠিক আছে? আমরা প্রেমে পড়ে আছি অলরেডি। তোমরাও পড়ে যাবা। ঠিক আছে? তো গেল এই হচ্ছে আমাদের কিছু বেসিক কথাবার্তা। তাহলে আজকে আমরা কোন চ্যাপ্টার শুরু করব? এই দেখো চ্যাপ্টারের নাম লিখো। আল্লাহর নামে শুরু করো। খুবই সুন্দর একটা চ্যাপ্টার। বিশাল বড় একটা চ্যাপ্টার। রসায়ন প্রথম পত্র অধ্যায় ২ গুণগত রসায়ন।
মনে করে দেখো তো 9-10 এর চ্যাপ্টার গুলোর নাম কেমন ছিল? পদার্থের গঠন, পর্যায় সারণী, তারপর হচ্ছে রসায়ন ও শক্তি। মানে কেমন যেন একটু 9-10 এর চ্যাপ্টার গুলোর নাম আমার পছন্দ হয় না একদমই। কলেজের শুরুতেই একটা চ্যাপ্টার পড়তেছো যার নাম গুণগত রসায়ন। এই নামের মধ্যে কত কিছু আছে জানো? তুমি নামটা নিয়েও যদি ৫ মিনিট পড়ো, দেখবা যে পুরা চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আমি এখন তোমাদেরকে নামটা নিয়ে ৫ মিনিট কথা বলব। দেখো, আমরা টপিকে একটু পরে যাচ্ছি, হ্যাঁ? আমরা এই চ্যাপ্টারের আমি আমার পরিচয় দিব না। অনেক সময় আছে তোমাদের পরিচয় জানার। আমি একটু নামটা নিয়ে তোমাদেরকে বলি। দেখো, গুণগত রসায়ন। লিখতে থাকো। গুণগত রসায়ন এবং ইংরেজি টার্মটুকুর সাথে জানা লাগবে। সাইমultaneously এট দ্য সেম টাইম তোমাকে ইংরেজি নামটাও শিখে ফেলতে হবে। ঠিক আছে? এটা কি বলে? কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তো আমরা রসায়ন মানে প্রত্যেকেই জানি যেখানে পরমাণুর খেলাধুলা থাকে, যেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের খেলাধুলা থাকে তাকেই বলা হয় রসায়ন। স্পেশালি যেখানে ইলেকট্রন আদান প্রদানের সম্পর্ক থাকে বা ইলেকট্রন রিলেটেড থাকে, ওই পড়াশোনাগুলোকে, ওই স্টাডিটাকে আমরা রসায়ন বলি। বুঝছো? যদি এটা ফিজিক্সে থাকে ওটা দরকার হলে ফিজিক্যাল কেমিস্ট্রি হয়ে যাবে। বুঝা গেল? তো যেখানে ইলেকট্রন রিলেটেড কোনো আলাপ আলোচনা থাকবে, চার্জ রিলেটেড আলাপ আলোচনা থাকবে, আয়ন রিলেটেড আলাপ আলোচনা থাকবে, ওটাকে আমরা রসায়ন বলি। এখন এই রসায়নের মধ্যে একটা পোরশন আছে যে রসায়নটাকে আমরা বলি বিশ্লেষণী রসায়ন। নামগুলো শোনো। দেখো, বিশ্লেষণী রসায়ন, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। আমরা ল্যাবে যে কাজগুলা করি, ওই কাজগুলাকে বলা হয় বিশ্লেষণী রসায়ন। বুঝছো? জাস্ট অ্যানালাইসিস করা। ধরো এই বায়ুমণ্ডলে কি আছে আমরা আগে জানতাম না, এখন আমরা জানি। এখন তাও জানি যে নাইট্রোজেন কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে, কার্বন ডাই অক্সাইড কতটুকু আছে। ঠিক আছে? আমরা সবকিছু জানি। তার মানে এটা করার জন্য কি করতে হইছে? এনালাইসিস করতে হইছে। বাচ্চারা মনোযোগ। এনালাইসিস করতে হইছে। এখন এনালাইসিস করা হয় যে কেমিস্ট্রিতে, ল্যাবে আমরা যে কাজগুলা করি, ল্যাবের কাজ, সহজ কথায় কিসের কাজ? ল্যাবের কাজ। ওই কাজটাকে আমরা বলি অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে গুণগত রসায়ন বা গুণগত বিশ্লেষণ, একটাকে আমরা বলি গুণগত বিশ্লেষণ, আরেকটাকে বলি পরিমাণগত বিশ্লেষণ। সুন্দর করে লিখো, পরিমাণগত বিশ্লেষণ। তো একটাকে আমরা বলছি গুণগত বিশ্লেষণ, ইংরেজিতে বলা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, আর একটাকে বলা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। ঠিক আছে? কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তো এই দুইটা অ্যানালাইসিসের মানে কি? মনোযোগ। তোমরা ইন্টারমিডিয়েটে উঠছো, যেটাকে আমরা হায়ার সেকেন্ডারি বলি। এখন পড়াশোনার ডেপথ অনেক বেড়ে যাবে। এবং আমরা লঞ্চিং লাইভে বলছিলাম যে এই কলেজ লেভেলের পড়াশোনাটা এরকম যে তোমাকে সারা ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করা শিখতে হবে। যে আমি কি একটা ইন্ডিয়ান ছেলের সাথে বসলে মানে আমাদের নলেজের কম্পারিজনটা কি লেভেলে থাকবে? আমি যদি একটা আমেরিকান বা একটা ব্রিটিশ বা একটা চাইনিজ ছেলের সাথে বসি, তাহলে আমার এই নলেজটা কি সেম থাকবে কিনা? আমরা এতটুকু এনশিওর করব যাতে তোমাদের নলেজটুকু সবার সাথে কম্পেয়ারেবল হয়। ঠিক আছে? সব লিখতে হবে। আমি যা লিখব সব তোমাদের লিখতে হবে। আচ্ছা, তো যাতে কম্পারিজন হয়, কম্পেয়ারেবল হয়, তার জন্য পুরা বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। তো খেয়াল করো, গুণগত বিশ্লেষণে আমরা কি কাজ করি? ভাইয়া, গুণগত বিশ্লেষণের কাজ হলো অজানা বিষয় খুঁজে বের করা। অজানা পদার্থ খুঁজে বের করা। অবশ্যই লিখবা, যারা বলতেছো লিখবা কিনা। অজানা পদার্থ খুঁজে বের করা। ঠিক আছে? তো আচ্ছা, স্লাইড কোথায় পাবা? স্লাইড এই চ্যাপ্টার যখন ক্লাস যখন শেষ হবে ১০ থেকে ১৫ মিনিট পরেই আজকে রুটিনেই পেয়ে যাবা। ঠিক আছে? অথবা কেমিস্ট্রি সেকশনে ঢুকলে ওইখানে পাবা। ক্লাসের নিচেই স্লাইড থাকে। আচ্ছা। তো আমরা বুঝলাম কি গুণগত বিশ্লেষণ মানে অজানা পদার্থ খুঁজে বের করা। এই যে একটু আগে আমি একটা এক্সাম্পল দিলাম। আগে আমরা বায়ুমণ্ডলে কি আছে জানতাম না। বাট এখন আমরা জানি যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, তাই না? তো এই যে অজানা কোনো কিছুকে খুঁজে বের করা, এটাকেই বলা হয় গুণগত বিশ্লেষণ। আর এই জিনিসটাই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এই বিষয়টাই এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। এই চ্যাপ্টারে আমরা দেখব যে কিভাবে কোন একটা অজানা বিষয়কে খুঁজে বের করা শিখতে হয়। যেমন আমরা জানি জগতে যা কিছু আছে সবকিছু পরমাণু দিয়ে তৈরি, তাই না? এই জগতে যা কিছু আছে সবকিছু কি পরমাণু দিয়ে তৈরি। পরমাণু, যাকে আমরা ইংরেজিতে অ্যাটম বলি। এখন আবার তোমরা জানো এই পরমাণুর মধ্যে থাকে প্রোটন, এই পরমাণুর মধ্যে থাকে নিউট্রন, এই পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন। এখন এই পরমাণুটা দেখতে কেমন, এই ইলেকট্রন প্রোটন নিউট্রন গুলা কিভাবে থাকে, এই ডিজাইন গুলো আমাদের জানতে হয়। এই ডিজাইন, বুঝছো? এই ডিজাইন গুলো যদি জানা না থাকে পরমাণু সম্পর্কে আমরা জানতে পারবো না। এই যে ডিজাইনটাকে আমরা বলি পরমাণুর মডেল।
এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলা কিভাবে থাকে একটা পরমাণুর মধ্যে, এই ডিজাইনটুকু জানা, এটা কি আমরা বলি পরমাণুর মডেল। বুঝছো? পরমাণুর মডেল। এই পরমাণু মডেলে আমরা দেখি যে একদম হাজার বছর আগে, একদম হাজার বছর আগে কে কি যেন কথা বলছিলেন? হাজার বছর আগে ডেমোক্রিটাস এটা নিয়ে কথা বলছিলেন। ডেমোক্রিটাস কথা বলছিলেন। তারপরে এরিস্টটল কথা বলছিলেন, তাই না? এরিস্টটলও কথা বলছে। এরিস্টটল। আমরা জানি তারপরে ডাল্টন এসে কথা বলছে। আমরা জানি এরপর কে কথা বলছে? তোমরা জানো থমসন। স্যার জে থমসন। থমসন এসে কথা বলছে। তো আমরা এই মডেলগুলা শিখব। বুঝছো? তখনই একটা পরমাণু সম্পর্কে সম্যক ধারণা তৈরি হবে। তখনই অজানা বিষয়ের ১ম ধাপ আমরা ক্লিয়ার করে ফেললাম যে এই অজানা বিষয় তো পরমাণু দিয়ে তৈরি। তো এই পরমাণু জানা হয়ে গেছে। তারপর ইলেকট্রনগুলা কিভাবে পরমাণুর চারপাশে নিউক্লিয়াসের চারপাশে বিন্যস্ত থাকে সেটা আমরা শিখব। এইটা জানার পরে আমরা শিখব যে এই যে পরমাণু কোন পদার্থের মধ্যে কোন পরমাণুগুলো আছে। ঠিক যেমন আমি লেখার টাইম দিচ্ছি তোমাদেরকে একটু পরে। ঠিক যেমন এটা। ধরো আমি সবসময় একটা এক্সাম্পল দেই। যে এখন অনেক গরম, বুঝছো? এই গরমে তুমি খেলাধুলা করছো, খেলাধুলা করে একদম ঘামে তুমি ভিজে গেছো। সাথে, সাথে আবার ঠান্ডা পানি দিয়ে গোসলও করছো। দেখা গেল তোমার সর্দি লেগে গেছে। বা ধরো কাশি হইছে। ধরো তোমার কাশি হইছে। বুঝছো? কাশিকে ইংরেজিতে কি বলে? কফ, কাফিং হইল। তোমার কফ হইছে। তো এত কাশি গলা-টলা ভেঙে যাচ্ছে। তো তুমি কি করবা? তুমি যে ঔষধ কিনবা। তো বা কাশি হওয়ার পরে তুমি গেলা ডিসপেন্সারিতে, ফার্মেসিতে বা ডাক্তারের কাছে গেছো। তো ডাক্তার তোমাকে জাস্ট ধরে নাও এরকম একটা বিকারের মধ্যে, এরকম একটা পাত্রের মধ্যে কিছু ওষুধ দিয়ে দিল। ডাক্তারের কাছে ওষুধ থাকে। ধরো এই পাত্রের মধ্যে একটা গ্লাসের মধ্যে তোমার ওষুধ দিয়ে দিছে। নেন বাসায় যেয়ে খান। তোমার কি ভাল লাগবে এই জিনিসটা? আমরা কি কখনো এই গ্লাসের মধ্যে করে ওষুধ খাই? আমরা কিন্তু গ্লাসে করে ওষুধ খাই না। তারপরে যাই হোক ডাক্তার যেহেতু দিছে বিশ্বাস তো করতেই হবে। কিন্তু তোমার মনে খটকা লেগেই আছে যে ভাই এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? এই যে তোমার মনে একটা প্রশ্ন জাগলো, এর মধ্যে কি আছে? অলরেডি তুমি রিসার্চ এর মধ্যে ঢুকে গেছো। এই যে কি আছে এটার উত্তরটাই দেয় এই গুণগত রসায়ন। তো ১ম কথা ভাইয়া এর মধ্যে পরমাণু আছে। তো পরমাণুগুলা কিভাবে আছে? এই সবকিছুই জানতে হবে। আমরা ধরে নিচ্ছি এটা একটা এমন একটা ঔষধ বা কফ হইলে কোন ওষুধ খাই আমরা? শেখাই। কফ হইলে আমরা অ্যান্টিটাসিভ জাতীয় ওষুধ খাই। মানে এটা একটু কঠিন কথাই। অ্যান্টিটাসিভ হচ্ছে এমন ওষুধ যে ওষুধগুলা কি করে জানো? মানুষের কাশিকে বন্ধ করে। কাশি কি করে? বন্ধ করে। ঠিক আছে? যেমন অ্যান্টিটাসিভ অনেকগুলো ওষুধ আছে। একটা ওষুধ আছে যেটা আমি নিজেই মার্কেটে আনবো ইনসেপ্টা থেকে। এটা ওষুধের নাম হচ্ছে টুসিনেট। এটা এখনই পাবা না। আরো আগামী বছর পাবা। টুসিনেট নামে একটা ওষুধ আছে। এটা খেলে কাশি বন্ধ হয়ে যায়। বুঝছো? তার মানে টুসিনেটের মধ্যে কি থাকবে? এই টুসিনেটের মধ্যে আমরা দেখি যে এখানে একটা এরকম বেনজিন রিং থাকে। এর মধ্যে একটা বেনজিন রিং থাকে। এর মধ্যে এরকম COOH এরকম একটা মূলক থাকে। তারপরে অনেকগুলা এই তো CS2, CH2O এই টাইপের ৯ টা অংশ থাকে ৯ টা। তারপরে এখানে যে CH3 বুঝছো? এই সাইডেও আবার সেম একটা পোরশন থাকে। আমি বলতেছি না যে এটা তোমাদের কাজে লাগবে। আমি জাস্ট দেখাচ্ছি যে একটা ঔষধের মধ্যে কত কিছু থাকে। তাহলে ভাই আমাদের বুঝতে হবে না যে এখানে এই যে দেখো একটা পরমাণু আছে কার্বন, এখানে আছে অক্সিজেন। তো এই পরমাণু নিয়ে আমাদের ধারণা লাগবে। ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা তোমাদেরকে এই চ্যাপ্টারে শেখাবো। আমরা কি বুঝতে পারছি? এই চ্যাপ্টার নিয়ে আমাদের পুরো একটা ধারণা হইছে যে কি আছে? এই অজানা বিষয়টাই আমরা খুঁজে বের করতে চাই। ঠিক আছে? ভাই আপনি এত কিছু কিভাবে মনে রাখেন? কারণই তো পড়তে। ইভেন আ আমি আজকেও এই টুসিনেট নিয়ে অনেক পড়াশোনা করে আসছি। আমাদের অফিসে কাজ এটাই। তুমি পড়াশোনা করো, লিটারেচার বানাও, এই লিটারেচার ডাক্তারদের দাও। ডাক্তাররা তখন ওষুধ লিখবে। ঠিক আছে? সবাই ক্লিয়ার? ওকে। তাইলে এখন লেখা শুরু করো। এই চ্যাপ্টার থেকে মানে এই স্লাইড থেকে এটা স্ক্রিনশট তুলে নাও প্রয়োজনে যদি কারো লেখা না থাকে। শুরুতে আমরা এটা পড়াইছি বিশ্লেষণী রসায়ন। একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ যেটা এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। আর আরেকটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ ইংরেজিতে বলা হয় কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস বুঝছো? দ্বিতীয় কথা তোমার মাথায় আসবে কি? যে ভাইয়া এর মধ্যে ঔষধ আছে ঠিক আছে। কতটুকু আছে? দেখো যদি প্রশ্ন আসে তোমার মাথায় যে কতটুকু আছে? এই কতটুকুর অ্যান্সার দিবে এটা। কতটুকু আছে? এই পরিমাণটুকু আমরা খুঁজে বের করতে পারবো। এবং এর জন্য তোমাদের সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার আছে। ওইখানে যে এটা শিখতে পারবা। বুঝছো? পরিমাণগত বিশ্লেষণ ওই চ্যাপ্টারের নামই হচ্ছে পরিমাণগত রসায়ন। ঠিক আছে? এই চ্যাপ্টারে আমরা শিখব কিভাবে অজানা পদার্থ খুঁজে বের করতে হয়। এর পরের চ্যাপ্টারে যে আমরা শিখব যে কিভাবে পরিমাণ করা শিখতে হয়। ঠিক আছে? তো এই হচ্ছে চ্যাপ্টারের বেসিক। তাহলে চলো আমরা আল্লাহর নামে শুরু করি। পরমাণুর মূল কণিকা। দেখো, পরমাণুর মূল কণিকা। ১ম এ আমরা জানি যেটা একদম ছোটবেলার পড়া। এই জায়গাটুকু তোমরা শোনো, লিখতে হবে না।
ভাই আপনি কি ঔষধ আবিষ্কার করেছেন? না ভাই আমি কোন ঔষধ আবিষ্কার করি নাই। এটা হচ্ছে অলরেডি আবিষ্কৃত আছে। এটা আমরা আমাদের দেশের বাজারে নিয়ে আসতেছি। ঠিক আছে? আমার পরিচয়টুকু দিয়ে নেই। আমি একজন ফার্মাসিস্ট। আমি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এর মার্কেটিং ডিপার্টমেন্টে আছি। আম যেখানে আমরা মেইনলি ওষুধ নিয়েই পড়াশোনা করি। ঔষধের কিভাবে মার্কেটিং করা যাবে, ডাক্তারকে কিভাবে জানানো যাবে আমাদের একটা ওষুধ আসছে, এটা ভালো ঔষধ, এভাবে কাজ করে। এই হচ্ছে আমাদের কাজ। বুঝছো? আচ্ছা, তো এই সমস্ত কাজকর্ম করেই তোমাদের কাছে আসছি পড়াইতে। তো মৌল এবং যৌগ আমরা জানি। মৌল হচ্ছে অ্যাকচুয়ালি পরমাণু। ঠিক আছে? ১১৮ টা মৌল আছে আমরা প্রত্যেকে জানি। ১১৮ টা। এই পর্যায় সারণীতে যতগুলা নাম দেখতেছো প্রত্যেকটা হচ্ছে একেকটা মৌল। এখন এই মৌলগুলো একসাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করে। যেমন আমরা জানি হাইড্রোজেন মৌল যুক্ত হয়ে অক্সিজেনের সাথে পানি তৈরি করে। কার্বন মৌলটা অক্সিজেন মৌলের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই আমরা দেখতে পাই হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন এরা এই অনুপাতে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এতটুকু আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে? এখন খেয়াল করো এই অণু পরমাণুর আ তাদের মৌলিক পদার্থের মৌলিক কণা কোনটা? আমরা জানি পরমাণু, তাই না ভাইয়া? পরমাণু। পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা। আর হচ্ছে অণু বা মৌল বা যৌগের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু আমরা জানি। এই যে দেখো হাইড্রোজেনের কথা যদি আমরা বলি, এই যে দেখো হাইড্রোজেন একটা অণু। ঠিক আছে? হাইড্রোজেন কি একটা অণু। ইভেন এই ২ টা পরমাণু মিলে একটা অণু তৈরি হইছে। এই জিনিসপাতিগুলো তোমাদের একদম বেসিক, তাই না? এই পরমাণুর স্বাধীন অস্তিত্ব নাই, অণুর স্বাধীন অস্তিত্ব আছে। আমরা জানি যে হাইড্রোজেন একটা পরমাণু কখনোই আলাদাভাবে থাকতে পারে না। যখন হাইড্রোজেন ২ টা একসাথে যুক্ত হয় তখন তারা ঠিকই থাকতে পারে। তারা স্বাধীনভাবে আমাদের পরিবেশে তারা থাকতে পারে। ঠিক আছে? এবার খেয়াল করে দেখো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ। দেখা যায় পরমাণুগুলা সরাসরি রাসায়নিক বিক্রিয়া করে। ঠিক আছে? পরমাণুগুলা একসাথে যুক্ত হয়েই তো বিক্রিয়াগুলা হয়। এখন অণুগুলা কি করে? অণুকে যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়, তাকে আগে ভাঙতে হবে। ভেঙে পরমাণুতে রূপান্তরিত হতে হবে। তারপরে সে বিক্রিয়া করবে। তারপরে গঠন কি? আমরা জানি পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। আর অণুকে ভাঙলে এক বা একাধিক পরমাণু পাওয়া যায়। তাই না? না এগুলা লিখতে হবে না, এগুলা লিখতে হবে না। এগুলা 9, 10 এর। যে জায়গাগুলা আমি বলব লিখতে সেই জায়গাগুলা তোমরা লিখবা। তো এই হচ্ছে অণু পরমাণুর কিছু কথা। এখন আমরা জানি একটা পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ৩ ধরনের কণা পাওয়া যায়। বাচ্চারা একটু মনোযোগ দাও। একটা পরমাণুকে ভাঙলে ৩ ধরনের কণা পাওয়া যায়। একটাকে আমরা বলি স্থায়ী কণিকা, আরেকটাকে আমরা বলি অস্থায়ী কণিকা, আর এটা হচ্ছে কম্পোজিট কণিকা। তো এটার কাজ কি তোমাদের? তোমাদের কাজ হচ্ছে মুখস্থ করা। এই জায়গাটুকু তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? খেয়াল করে দেখো, স্থায়ী মূল কণিকা কারা? পরমাণুতে যে সমস্ত কণা সব ক্ষেত্রে থাকে, অবশ্যই থাকে। ইলেকট্রন ছাড়া কোনো পরমাণু হবে না। প্রোটন ছাড়া কোনো পরমাণু হবে না। এই ২ টা তো 100% থাকবেই। আর হাইড্রোজেন ছাড়া বাকি সবার মধ্যে নিউট্রনটাও থাকে। দ্যাট মিনস এই ৩ টা কণা প্রত্যেকটা পরমাণুর মধ্যে উপস্থিত। তাই এটাকে বলা হয় স্থায়ী মূল কণিকা। না লিখতে হবে না, এটা জাস্ট শুনে রাখো। লেখার পোরশন আমি পরে বলতেছি। অস্থায়ী মূল কণিকা, এরা কিছু সময় থাকে, থাকে না। এদের হাফ লাইফ অনেক কম। দেখা গেল তৈরি হইছে একটু পরেই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এদেরকে আমরা বলি অস্থায়ী মূল কণিকা। কি আছে মুখস্থ করে রাখো। পজিট্রন, মেসন, পাইওন, নিউট্রিনো, অ্যান্টি-নিউট্রিনো। এটা স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স থেকে এই নামগুলা পাওয়া যায়। এটা তোমরা যদি পিওর ফিজিক্স থেকেও উচ্চতর শিক্ষা গ্রহণ করো, এগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবা। তবে আমি এতটুকু জানায় রাখতে পারি, এই পজিট্রন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত ইলেকট্রন বা ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল। এখান থেকে এমসিকিউ আসে। ইয়েস। এখান থেকে জাস্ট তুমি এমসিকিউ পাবা। ঠিক আছে? এই মেসন হচ্ছে এক ধরনের শক্তি সরবরাহকারী কণা, শক্তি সরবরাহকারী কণা যারা কিনা তোমার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এর জন্য দায়ী। কথাগুলো এখন বুঝবা না। তাহলে জাস্ট মুখস্থ করো। তারপর পাইওন আছে, নিউট্রিনো আছে, অ্যান্টি নিউট্রিনো আছে। ঠিক আছে? মুখস্থ করবা। কিছু আছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা মানে কি? যারা একাধিক কণা মিলে যে সমস্ত কণিকা তৈরি হয়, এদেরকে আমরা বলি কম্পোজিট কণিকা। তো একাধিক কণা মিলে যে কণা গঠিত হয় তাকেই বলা হয় কম্পোজিট কণা। যেমন ডিউটেরন কণা। ডিউটেরন কণা মানে হলো, তোমরা তো জানো যে প্রোটিয়ামের পরে ডিউটেরিয়াম আছে। এই ডিউটেরিয়ামের উপরে যখন একটা প্লাস চার্জ থাকে ওটাকে আমরা বলি ডিউটেরন কণা। বুঝছো? ডিউটেরন কণা। এই যে হাইড্রোজেন যার পারমাণবিক সংখ্যা ১ এবং ভর সংখ্যা ২, এটাকেই বলা হয় ডিউটেরিয়াম। এটাকেই বলা হয় কি? ডিউটেরিয়াম। হাইড্রোজেনের একটা আইসোটোপ। তাই না? তোমরা জানো না সেটা? হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম। এখান থেকে যখন একটা ইলেকট্রন বের হয়ে যায় এটাকে আমরা বলি ডিউটেরন কণা। যেখানে একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে। লিখে রাখো। এর মধ্যে কি আছে? একটা প্রোটন আর একটা নিউট্রন। এতটুকুই আছে। আর কিচ্ছু নাই। একটা প্রোটন আর একটা কি? নিউট্রন। ঠিক আছে? আর আলফা কণা। আরেকটা হচ্ছে আলফা কণা। দেখো, আলফা কণা, আলফা কণা এটাকে আমরা বলি দ্বি-ধনাত্মক হিলিয়াম আয়ন। এই তো হিলিয়ামের উপরে যখন 2 প্লাস থাকবে এটাকে আমরা আলফা কণা বলি। তাহলে খেয়াল করে দেখো তো আলফা কণার মধ্যে কি থাকে? আলফা কণার মধ্যে থাকে ২ টা প্রোটন আর ২ টা নিউট্রন। তাইলে ডিউটেরন কণার মধ্যে একটা প্রোটন একটা নিউট্রন,
একটা প্রোটন একটা নিউট্রন, আর আলফা কণার মধ্যে 2টা প্রোটন আর 2টা নিউট্রন। এখানে কোনো ইলেকট্রন থাকে না, মনে রাখবা। কোনো ইলেকট্রন থাকে না। এগুলো হচ্ছে জাস্ট একটা নিউক্লিয়াস। এতটুকুই। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, লাল দিয়ে লিখে দিই। একটা প্রোটন আর একটা নিউট্রন। বুঝছো? অস্থায়ী মূল কণিকা জাস্ট মুখস্থ করে রাখো, এটা বোঝার কিছু নাই। বাট কম্পোজিট কণিকাগুলো বোঝার আছে। হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসবে। হ্যাঁ ভাইয়া বলো। তাহলে কম্পোজিট কণিকা কি? কম্পোজিট কণিকা হলো যেখানে একাধিক কণা মিলে, একাধিক মৌলিক কণা মিলে যে কণাটা তৈরি হয়, এটাকে আমরা কম্পোজিট কণা বলি। ঠিক আছে? যেমন ডিউটেরন কণা ডি প্লাস, এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ। হাইড্রোজেনের একটা আইসোটোপ যেখানে একটা প্রোটন আর একটা নিউট্রন থাকবে। নরমাল হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না, বাট ডিউটেরিয়ামের মধ্যে একটা নিউট্রন থাকে। এরপর দেখো আলফা কণা। আলফা কণাটা হচ্ছে যে ডিউটেরিয়ামের জাস্ট দ্বিগুণ। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন। অর্থাৎ হিলিয়াম থেকে 2টা ইলেকট্রনকে বাদ দিয়ে দিলে যে নিউক্লিয়াসটা পাওয়া যায়, ওটাকে আমরা আলফা কণা বলবো। ঠিক আছে? এর মধ্যে 2টা প্রোটন থাকবে আর 2টা নিউট্রন থাকবে। ক্লিয়ার? ভাই আমি কেমিস্ট্রিতে অনার্স করব, সেরা ভালো। খুবই ভালো একটা সাবজেক্ট। এবং আমার একসময় ইচ্ছা ছিল কেমিস্ট্রিতে অনার্স করা, মাস্টার্স করা। কিন্তু ফার্মেসি হয় কি? এখানে কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, মেডিকেল সায়েন্স আছে, সবই আছে। তো এটা একটা মজার একটা সাবজেক্ট। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা সামনের দিকে আগাই, হ্যাঁ? এগুলো তোমরা মুখস্থ করবা, এমসিকিউ তে আসবে কিন্তু। এইবার স্থায়ী মূল কণিকাগুলো নিয়েও জানতে হবে। স্থায়ী মূল কণিকাগুলো নিয়েও জানতে হবে। এটাও এমসিকিউ তে আসে। একদম ঠাড়া মুখস্থ। এগুলা মুখস্থ করতেই হবে, এমসিকিউ তে পাবা। যেমন দেখো, ইলেকট্রন স্যার জে থমসন আবিষ্কার করেন 1897 সালে। 1897 সালে। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড 1911 সালে। নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক 1932 সালে। এবং তাদের অবস্থান কোথায়? পরমাণু শক্তি স্তরে থাকে ইলেকট্রন, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, তাই না? আচ্ছা, এদের প্রতীক কি? ই মাইনাস, ইলেকট্রন ই মাইনাস। প্রোটন তুমি পি লিখতে পারো অথবা এইচ প্লাস লিখতে পারো, যেটা ইচ্ছা ওইটাই। পি লিখতে পারো অথবা কি লিখতে পারো? এইচ প্লাস লিখতে পারো। আর নিউট্রন হচ্ছে শুধু এন, নিউট্রাল নিউট্রন। ঠিক আছে? নিঝুম বলল যে ভাইয়া হিলিয়াম তো নিষ্ক্রিয়, তাইলে কিভাবে ইলেকট্রন ত্যাগ করে? এটা আসলে তোমার নিউক্লিয়ার বিক্রিয়া দিয়ে তৈরি হয়, তেজস্ক্রিয়তা থেকে তৈরি হয়। আলফা পার্টিকেলটা কোথা থেকে তৈরি হয় জানো? তেজস্ক্রিয়তা থেকে তৈরি হয়। তোমরা কি এটার নাম শুনছো, তেজস্ক্রিয়তা? শুনবা, এই চ্যাপ্টারেও আমরা পড়াবো তেজস্ক্রিয়তা। ঠিক আছে? ফিজিক্সেও পড়বা, দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ে, 9ম অধ্যায়ে। তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তার মাধ্যমে আমরা জানি তেজস্ক্রিয় মৌলসমূহ আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত করে। এটা আমরা তৈরি করি না, এটা অটোমেটিক তেজস্ক্রিয় মৌল থেকেই তৈরি হয়। বোঝা গেল নিঝুম? ওকে, এই জিনিসটা এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তাহলে এবার আমাদের কাজ কি? এগুলো মুখস্থ, সব মুখস্থ। স্লাইডটা সুন্দর করে পড়বা। ইলেকট্রনের ভর এত, প্রোটনের ভর এত, নিউট্রনের ভর এত। খেয়াল করে দেখবা প্রোটনের ভর নিউট্রনের থেকে কিছুটা কম, কিছুটা কম। ঠিক আছে? এটা ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। আমি ঠিক করে দিচ্ছি। অ্যাকর্ডিং টু হাজারিন আখতার, হাজারিন আখতারের বই অনুযায়ী 1.672 ইনটু tan ইনভার্স 24। ঠিক আছে? tan ইনভার্স 24 আর ওটা হচ্ছে 1.675, জাস্ট একটু বেশি, খুব বেশি বেশি না। ওকে, আপেক্ষিক ভর আমরা জানি, আধানের পরিমাণও জানি, নিউট্রনের কোনো আধান থাকে না। আর আপেক্ষিক আধান ইলেকট্রনের হচ্ছে -1, প্রোটনের +1। আমরা এটাকেই ধরে নিই। ঠিক আছে? এটাকে আমরা ধরে নিই। আচ্ছা, আলফা কণাকে, ওটাকে আলফা কণা কেন বলা হয়? নাম দিছে আরকি, ওটার আলাদা কোনো ইয়ে নাই। ওটার আলাদা কোনো ইমপ্লিকেশন নেই। জাস্ট নামকরণ করছে। আমার নাম শোভন কেন? বাপ মাই রাখছে এইজন্য। ঠিকই, যে আলফা কণা আবিষ্কার করছে সে আলফা কণার নাম দিছে সেইজন্য। ঠিক আছে? এগুলো তোমরা জানো। এবার আমরা চলে যাচ্ছি পরমাণুর ইতিহাসে। লিখো, পরমাণুর ইতিহাস। পরমাণু মডেলের ইতিহাস। আমরা একটা টাইমলাইন জানবো। আমরা একটা টাইমলাইন সম্পর্কে ধারণা নিব। পরমাণু মডেলের ইতিহাস। 1 নাম্বার, সবার প্রথম যিনি কথা বলছিলেন তিনি কে? ডেমোক্রিটাস। সময়টুকু লিখে রাখো, 406 বিসি, বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টেরও জন্মের আরো 406 বছর আগে। ঠিক আছে? 2 নাম্বার, চলে যাব একবারে জন ডাল্টনের কাছে। জন ডাল্টন। জন ডাল্টন। সময়টা কত? 1803 সাল, আফটার অ্যানো ডোমিনি, মানে আফটার ক্রাইস্ট। 1803 সাল।
ঠিক আছে? এগুলো নিয়ে আমরা আর পড়ি না। এগুলো অনেক পুরানো হয়ে গেছে। তারপরে ৩ নাম্বার যেখান থেকে আমরা পড়া শুরু করব সেটা হচ্ছে স্যার নাইট উপাধিপ্রাপ্ত জে. জে. থমসন, জোসেফ জন থমসন। আমরা চলে যাব একবারে 1897 সালে। ঠিক আছে? জোসেফ জন থমসন, জোসেফ জন থমসন। তিনি কি কাজ করেন? তিনি সর্বপ্রথম ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রন কিভাবে আবিষ্কার করেন? এর আগে তো আমরা জানতাম না যে পরমাণুকে ভাঙা যায়। দেখো এই পর্যন্ত আমরা জানতাম পরমাণু অবিভাজ্য। আমরা কি জানতাম? পরমাণু অবিভাজ্য। মানে যাকে আর ভাঙা যায় না। অর্থাৎ এটম, একটা টম। মানে এ মানে হচ্ছে নট, এ মানে হচ্ছে নট আর টম মানে হচ্ছে ডিভাইজিবল, তোমরা জানো। নট ডিভাইজিবল মানে অবিভাজ্য। এই থমসনই ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি আবিষ্কার করেন পরমাণু বিভাজ্য। তিনি পরমাণুর নামটাকেই ভুল প্রমাণ করলেন। পরমাণুর নামটাকেই তিনি ভুল প্রমাণ করলেন। অ্যাটম আর কিন্তু অ্যাটম নাই। অ্যাটম এখন ডিভাইজিবল হয়ে গেছে। ঠিক আছে? তিনি প্রমাণ করেন পরমাণু বিভাজ্য। তিনি প্রমাণ করেন কি পরমাণু বিভাজ্য। এখন কিভাবে প্রমাণ করেন? তিনি একটা এক্সপেরিমেন্ট করছিলেন যে এক্সপেরিমেন্টের নাম হচ্ছে তোমার ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। ঠিক আছে? দেখো ক্যাথোড রশ্মি পরীক্ষা। আজকে আমরা এটা নিয়ে জানবো। ক্যাথোড রশ্মি পরীক্ষা, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। এই ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে তিনি সবার প্রথম প্রমাণ করতে সক্ষম হন যে পরমাণুকে ভাঙা যায় এবং সেইখানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা কণা আছে। ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা কণা আছে যেটার নাম পরবর্তীতে ইলেকট্রন রাখা হয়। ঠিক আছে? এই রাদারফোর্ড সাহেব সরি থমসন সাহেব কিন্তু এই ইলেকট্রনকে নাম দিয়েছিলেন ক্যাথোড রশ্মি। তিনি এই ইলেকট্রনের নামটাই দিয়েছিলেন ক্যাথোড রশ্মি। লিখে রাখো। তিনি ইলেকট্রনের নাম কি দিয়েছিলেন? ক্যাথোড রশ্মি। তাইলে এই ইলেকট্রনের নাম ইলেকট্রন কে করেন? দেখো ইলেকট্রনের নাম, এই যে ইলেকট্রন এটা কে করেন? এই ইলেকট্রন নামকরণ করেন, এগুলো কিন্তু লাগবে, হ্যাঁ, এমসিকিউ এর জন্য লাগবে। এই ইলেকট্রন নামকরণ করেন স্টোনি। তার পুরো নাম আমি জানি না, জানার দরকারও নাই, এটাই পরীক্ষায় আসে যখন আসে স্টোনি। ঠিক আছে? স্টোনি নামে আরেকজন সায়েন্টিস্ট, তিনি ইলেকট্রনের নামকরণ করেন। তাহলে থমসন আবিষ্কার করেন, আবিষ্কার করে নাম দেন হচ্ছে ক্যাথোড রশ্মি। যেহেতু ক্যাথোড থেকে তৈরি হয় এই জন্য এটাকে নাম দিয়েছিলেন ক্যাথোড রশ্মি। আমরা দেখবো এখন। এই ক্যাথোড রশ্মিটা চার্জ ছিল ঋণাত্মক এবং স্টোনি এর নাম দেন ইলেকট্রন। ঠিক আছে? এগুলো এমসিকিউতেই আসে। স্টোনি এর নামকরণ করেন কি? ইলেকট্রন। ঠিক আছে? তোমাদের কয়েকজনের কমেন্ট খুব সুন্দর মাঝে, মাঝে দেখা যায়। একজন বলতেছে যে, "ভাইয়া বাক স্বাধীনতা বন্ধ করে দেন।" মানে সবাই এত শত কথা লিখতেছো। দরকার নেই, সমস্যা নেই। উই ক্যান ম্যানেজ। আচ্ছা 406 বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট। বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট। মানে খ্রিস্টের জন্মেরও 406 বছর আগে ডেমোক্রিটাস, তারপরে তোমার তৎকালীন সময় ছিল এরিস্টটল, তারপরে ছিলেন আম একজন ভারতীয় একজন আছেন, ইন্ডিয়ান, এনশিয়েন্ট ইন্ডিয়ান। তার নামটা যদি বইয়ে থাকে দেখে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে? এতটুকু। এরপরে দেখো ইলেকট্রন আবিষ্কার করার পর তিনি একটা পরমাণু মডেল দাঁড় করাইছিলেন যেটার নাম ছিল কিসমিস পুডিং মডেল। আমি কিন্তু মজা করতেছি না, এটা আসলেই কিসমিস পুডিং মডেল আমাদের থমসন সাহেব দিয়েছিলেন। ইংরেজিতে যাকে আমরা বলি প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল। এবং এটা খুব ভালো একটা মডেল ছিল না, বুঝছো, মানুষজন হাসাহাসি করছে। তো এই মডেলের সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আসেন আর্নেস্ট রাদারফোর্ড। আর্নেস্ট রাদারফোর্ড। পরবর্তীতে কে আসেন? আর্নেস্ট রাদারফোর্ড আসেন। এই রাদারফোর্ড সাহেব 1911 সালে না? আচ্ছা আমাকে একটু বলো তো, আমি না খুব কনফিউজড থাকি। এটা কি 1911 নাকি 1909? বুঝছো? 1911 নাকি 1909 এটা আমি নিজে গুলায় ফেলি, আমি বুঝি না। তো রাদারফোর্ড তখন কি করেন জানো? আমি জাস্ট ইতিহাস বলতেছি, কিন্তু ইতিহাস, পুরোটা ইতিহাস। রাদারফোর্ড এসে তিনি প্রমাণ করেন যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে। তিনি আবিষ্কার করেন কি? নিউক্লিয়াস। জাস্ট লিখে রাখো। তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন
এবং তার এক্সপেরিমেন্টের নাম ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এগুলো সব আমরা বিস্তারিত পড়তে থাকবো এক এক করে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তোমরা চিন্তা করে দেখো, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট তোমরা নিজের চোখে দেখবা, ঠিক আছে? নিউক্লিয়াস আবিষ্কার করেন, সব থেকে বড় আবিষ্কার ছিল সেটা। এবং পরে তারও কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা দূর করার জন্য আসেন কে? নিলস বোর। তিনি এসেই পুরা পরমাণুর চিত্রটাকেই চেঞ্জ করে দেন। তাইলে হ্যাঁ, এটা যদি 1911 হয় 2 বছর পরে 1913 সালে পুরা দৃশ্যপট তিনি চেঞ্জ করে দেন। তিনি কোয়ান্টাম মেকানিক্সকে সবার প্রথম এই পারমাণবিক লেভেলে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? তিনি কিন্তু পারমাণবিক লেভেলে এই কোয়ান্টাম তত্ত্বকে অ্যাপ্লাই করেন, প্রয়োগ করেন। সবার প্রথম তিনি কোয়ান্টাম তত্ত্বকে প্রয়োগ করেন পারমাণবিক লেভেলে। এই জন্যই কিন্তু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তোমরা জানো কিনা? এর আগে কেউ নোবেল পুরস্কার পায় নাই। কিন্তু এই নিলস বোর সাহেব কিন্তু নোবেল পুরস্কার পাইছিলেন, কত সালে জানি না, বাট তিনি নোবেল পুরস্কার পাইছিলেন। বুঝছো, এটা ছিল তার তার একটা বিরাট সাফল্য। তার বিরাট সাফল্য ছিল এটা। কোয়ান্টাম তত্ত্বকে তিনি সফলভাবে প্রয়োগ করেন এবং তার মডেলটুকু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব, ঠিক আছে? ভাই, আপনি কত সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন? আমি 2018 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, আজকে থেকে 7 বছর আগে। 7 বছর আগে। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি নিলস বোরের পর কি আসে? 6 নাম্বার, সমারফিল্ড। নিলস বোরের পর আসে সমারফিল্ড। তিনি যে কাজটা করেন, তিনি তরঙ্গ বলবিদ্যার মডেল দেন। তরঙ্গ বলবিদ্যার মডেল। তিনি তরঙ্গ বলবিদ্যার মডেল উপস্থাপন করেন। তার আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে উপশক্তি স্তর আবিষ্কার বা উপস্তরের আবিষ্কার। তিনি উপস্তর আবিষ্কার করেন, বুঝছো, সমারফিল্ড। 7 নাম্বার, 7 নাম্বার আমরা শিখবো হচ্ছে লুইস ডি ব্রোগলি। এই মানুষগুলোর নাম তোমরা জেনে রাখো। লুইস ডি ব্রোই, লুইস ডি ব্রোই, ডি ব্রোই। তার কাজ ছিল বিখ্যাত একটা কাজ, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, তরঙ্গ কণা দ্বৈততা নীতি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থিওরিটা তিনি সবার প্রথম আবিষ্কার করেন। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অর্থাৎ প্রত্যেকটা পদার্থের প্রত্যেকটা কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে। এই জিনিসটা তিনি প্রমাণ করেন, বিখ্যাত একটা সূত্র দিয়েছিলেন তিনি, বুঝছো? এই সূত্র দিয়ে পুরো জগৎ চেঞ্জ, পুরোটা জগৎই চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। 8 নম্বরে চলে আসি, ওয়ার্নার হাইজেনবার্গ। পরমাণুর ইতিহাসে এই নামগুলা চিরস্মরণীয় হয়ে থাকবে। ওয়ার্নার হাইজেনবার্গ, তার বিখ্যাত কাজ ছিল, সরি, হাইজেনবার্গের আগে আরেকজন আছে, আমরা একটু হাইজেনবার্গ নিয়ে পরে কথা বলি, হ্যাঁ? আরেকজন আছে, উনি হচ্ছেন শ্রোডিঙ্গার। শ্রোডিঙ্গার নামগুলো মনে রাখবা। শ্রোডিঙ্গার, তার আছে শ্রোডিঙ্গারের সূত্র, তার বিখ্যাত সূত্র আছে একটা। তার বিখ্যাত 3D সূত্র আছে, যেই সূত্র দিয়ে আমরা পরমাণুর শক্তি স্তর, বাচ্চারা এগুলো এখন বুঝবা না, বুঝবার পরে আমরা যখন পড়াবো তখন, উপস্তর মানে উপশক্তি স্তর, অরবিটাল, তিনি প্রমাণ করেন, হাতে কলমে তিনি প্রমাণ করেন, বুঝছো? তো এখনই এটা নিয়ে তোমার বোঝার দরকার নাই, লিখে রাখো, সুন্দর একটা নোট থাকুক, ইউনিভার্সিটিতে যেও কাজে লাগবে, ঠিক আছে? এগুলো আমরা পড়াবো, হ্যাঁ? লিখো, শ্রোডিঙ্গার। শ্রোডিঙ্গার তার একটা বিখ্যাত 3D সূত্র আছে, বুঝছো? শ্রোডিঙ্গারের সমীকরণ এক নামে ডাকা হয়, শ্রোডিঙ্গারের ইকুয়েশন। এখানে তিনি শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন, উপশক্তি স্তর, অরবিটাল, সবকিছু নিয়ে তিনি ধারণা দিয়েছিলেন, ঠিক আছে? শ্রোডিঞ্জার বানান ভুল হয় না রে বাবা, ইংরেজি শব্দ তো, এই জন্য এটাকে তুমি শ্রোডিঞ্জারও বলতে পারো, GER, অথবা শ্রোডিঙ্গার, দুটাই বলতে পারো, ঠিক আছে? ডান, ওকে, ডান। এবার আমরা 9 নম্বরে যাচ্ছি, দেখো কতগুলো নাম। 9 নাম্বার একদম সবার শেষে, সবার শেষে ওয়ার্নার হাইজেনবার্গ। হাইজেনবার্গ, হাইজেনবার্গের নাম শোনার কথা। হাইজেনবার্গ, ওয়ার্নার হাইজেনবার্গ, তিনি একজন জার্মান সায়েন্টিস্ট ছিলেন এবং হিটলারের বাহিনীতে তিনি অনেক অবদান রাখছিলেন, বুঝছো? নানান ধরনের ওয়েপন আবিষ্কার করছেন।
ওপেনহাইমারের আগে তিনি প্রায় পরমাণুর বোমা আছে না, অ্যাটম বোম আবিষ্কার করে ফেলতে নিছিলেন। যদিও একটা দুর্ঘটনায় পুরা ল্যাব শেষ হয়ে গেছিল। হাইজেনবার্গ তার বিখ্যাত আনসার্টেনটি প্রিন্সিপাল, আনসার্টেনটি প্রিন্সিপাল বাংলায় যাকে বলা হয় অনিশ্চয়তা নীতি। বাংলায় কি বলা হয়? অনিশ্চয়তা নীতি। ঠিক আছে, এগুলো জাস্ট ইতিহাস, এগুলো জানলে ভালো লাগবে। তো এই সবকিছু মিলাই আজকের পরমাণুর ধারণা সেই ডেমোক্রিটাস থেকে শুরু হয়েছে। একটু মিলায় দেখো, ডেমোক্রিটাস তিনি বলছেন যে পরমাণুকে ভাঙা যায় না। এরিস্টটল আবার বলছে যে ভাঙা যায়, দ্বিমত করছিল, কোনো সমস্যা নাই। এরপরে জন ডাল্টন তিনি এসে আবার ডেমোক্রিটাসের কথাকে বলছে ঠিক আছে, ডেমোক্রিটাসই ঠিক আছে, যে তিনি আম, যা বলছেন সব ঠিক। তো ওই 1803 সাল পর্যন্ত আমরা জানতাম, ঊনবিংশ শতক পর্যন্ত আমরা জানতাম যে পরমাণুকে ভাঙা যায় না। সবার প্রথম 1897 সালে ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে স্যার জে থমসন প্রমাণ করেন যে পরমাণুকে ভাঙা যায়, এবং এর মাধ্যমে তিনি ইলেকট্রন আবিষ্কার করছিলেন, যার নাম তিনি রাখছিলেন ক্যাথোড রে। একটু মিলায় দেখো, ক্যাথোড রে, ঠিক আছে, ক্যাথোড রে। তারপর এই ক্যাথোড রে সবকিছু আবিষ্কার করার পর তিনি একটা মডেল দিচ্ছেন বিজ্ঞানী সমাজে। তিনি বলছেন যে দেখো আমি কিন্তু অনেক কাজ করে ফেলছি, এখন আমি একটা ডিজাইন দিব পরমাণুর। তো তিনি একটা প্লাম পুডিং মডেলের ডিজাইন দিছে, এটা দেখে বিজ্ঞানী সমাজ হাসতে হাসতে শেষ। তখন রাদারফোর্ড ভাবলো যে থমসন স্যারের এত অপমান আমি তো সহ্য করতে পারছি না, আমি আর একটা কাজ করি। তখন তিনি তার দলবল নিয়ে কাজ শুরু করলেন। তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করলেন। এই বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি পরমাণুর সুন্দর একটা ধারণা দিতে সক্ষম হন, যে পরমাণুর ধনাত্মক চার্জ কেন্দ্রে থাকে, ঋণাত্মক চার্জ চারপাশে থাকে, অর্থাৎ সেপারেট থাকে, প্লাস মাইনাস চার্জ। এবং তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। দারুণ এক্সপেরিমেন্ট ছিল এটা। তারপরে এখানে কিছু সীমাবদ্ধতা ছিল। নিলস বোর এসে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এই পরমাণুর স্ট্যাবিলিটি তিনি সবার প্রথম প্রমাণ করতে সক্ষম হন, যার কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, নোবেল পুরস্কার দেওয়া হয়। তার পরবর্তীতে যখন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা করতে শুরু হইলো বা ব্যাখ্যার প্রয়োজন হইলো, তখনই সমারফিল্ড আসলো, লুইস ডি ব্রুই আসলো, সেখানে তোমার শ্রোডিঙ্গার আসলো, তারপরে হাইজেনবার্গ আসলো, পরবর্তীতে তোমার পল ডিরাক ছিল, আর অনেকগুলো সায়েন্টিস্ট এসে এখনকার যে কমপ্লিট একটা চিত্র পরমাণুর, এই চিত্রটা দাঁড় করান। ঠিক আছে, এর পেছনে কিন্তু হাজার বছরের পরিশ্রম ছিল। এবং আচ্ছা, এই সালটা হচ্ছে 1926 সাল, 1926। আর শ্রোডিঙ্গার এটা ছিল 1923, 1923। বুঝছো? তাহলে আজকে কিন্তু আমরা খুব বেশি ডিপে যাচ্ছি না, আমরা ইতিহাসটুকু পড়াচ্ছি। তো আমি এখন তোমাদেরকে ওই হাস্যকর থিওরিটা শেখাবো, হাস্যকর থিওরিটা এখন শেখাবো। দেখো, থমসনের পরমাণুর মডেল লিখো বাচ্চারা, এখান থেকে একটু লিখো, আগে তো লিখছোই, এটাও লিখো। থমসনের পরমাণু মডেল, হ্যাঁ রাদারফোর্ড যখন পড়াবো তখন আমি অনেক রাদারফোর্ড পড়াবো, পুরো একটা ক্লাসে থাকবে রাদারফোর্ডের উপরে। তো দেখো থমসনের পরমাণু মডেলটা কি ছিল। এই হচ্ছে একটা থমসনের পরমাণু মডেল, এই চিত্রটা স্পেশালি, এই চিত্রটা। থমসন বলছে যে পরমাণু হচ্ছে অনেকটা খিচুড়ির মতো। আমি খিচুড়ি মডেলও বলি, তরমুজের মতো বলি। থমসন বলছে যে এটা একটা কেকের মতো, তো থমসন তার মতো বলছে পুডিং এর মতো, যাই হোক। তো আমরা এইভাবে বলি, দেখো এই হচ্ছে একটা পরমাণু, এই যে গোলগাল একটা পরমাণু, ঠিক আছে। এর মধ্যে এই যে কিসমিস দেখা যাচ্ছে না, কিসমিস দেখো তো বাচ্চারা, কিসমিস, এই কিসমিস গুলা হচ্ছে তোমার ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন। আর এই যে সাদা অংশটা দেখতেছো, পুডিং এর সাদা অংশটা, এই সাদা অংশ হচ্ছে একটা তোমার ধনাত্মক চার্জ। তাহলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে থমসন সাহেব বলছেন পরমাণু একটা ধনাত্মক চার্জের গোলক। পরমাণু হলো ধনাত্মক চার্জের গোলক, অর্থাৎ পুরা বলটা ধনাত্মক চার্জ দিয়ে গঠিত, একটা মার্বেলের মতো। ঠিক আছে, পুরাটাই কি একটা ধনাত্মক চার্জের গোলক। মনোযোগ, এই তো ধনাত্মক চার্জ দিয়ে এই পুরা পরমাণুটা গঠিত। এখন শুধু ধনাত্মক হলেই তো হবে না, এর মধ্যে কি থাকতে হবে? ঋণাত্মক চার্জও থাকতে হবে সমপরিমাণ। বুঝছো? তাহলে সমপরিমাণ ঋণাত্মক চার্জও থাকবে। এখন কথা হচ্ছে কিভাবে থাকে, এই প্রশ্নটাই তার মাথায়, নিজের মাথায় হিট করছে শুরুতে, যে কিভাবে থাকে। তখন তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো আমরা যখন খিচুড়ি বানাই, অনেক কিছু তো একসাথে দিয়ে খিচুড়ি বানাই, তাই না? তো খিচুড়ির মধ্যে এই যে ধরো যে একটু ডালের কণাগুলো কিভাবে থাকে, সব জায়গাতে ছড়ায় ছিটায় থাকে না? পুডিং এর মধ্যে আমরা যখন কিসমিস ছিটায় নাড়া নাড়া দিই, তখন কিসমিস গুলো কি সব জায়গাতে ছড়ায় থাকে না? আমরা যখন সেমাই বানাই, সেমাইয়ের মধ্যে কিসমিস গুলো কিভাবে থাকে? ছড়ায় ছিটায় থাকে। তিনি তখন বলছে এই পুডিং এর মধ্যে বা সেমাইয়ের মধ্যে এই কিসমিস গুলা যেভাবে ছড়ায় ছিটায় থাকে, ঠিক এইভাবে পরমাণুর মধ্যেও ঋণাত্মক চার্জ গুলা ছড়িয়ে ছিটিয়ে থাকে। পরমাণুর মধ্যে ঋণাত্মক চার্জগুলো কিভাবে থাকে? ছড়িয়ে ছিটিয়ে থাকে। বুঝতে পারছো? তো এটা ছিল থমসন সাহেবের কথা। তাহলে সমপরিমাণে যতগুলো পজিটিভ থাকবে ততগুলো নেগেটিভ থাকবে। ঠিক আছে? সমান পরিমাণে পজিটিভ নেগেটিভ থাকবে। তো এটাই হচ্ছে
কিসমিস পুডিং মডেল বা প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল। ঠিক আছে? হ্যাঁ, কিসমিস খাওয়া ভালো, খাইতে পারো। হ্যাঁ, এটাকে আবার ওয়াটারমেলন মডেলও বলে। বুঝছো? কেন বলে? কারণ এই তরমুজের মধ্যে যেরকম কালো, কালো বিচিগুলা থাকে না? এই বীজগুলাকে তুমি ধরে নিতে পারো ইলেকট্রন, আর লাল অংশটাকে ধরে নিতে পারো ধনাত্মক অংশ। ঠিক আছে? হ্যাঁ, অ্যানিমেটেড ভিডিও আছে। ওইটা আমি দেখাবো না। এই পিডিএফ এর মধ্যে অ্যানিমেটেড ভিডিও আসে না কখনো। অ্যানিমেটেড ভিডিও দেখানোর জন্য লাগে হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড। তো আমি স্লাইডটা একটু ওপেন করে রাখছি ব্যাকগ্রাউন্ডে। তো এটা পরে। তো খেয়াল করো, তিনি তো এটা দিছেন। এখন তিনি কিভাবে বুঝলেন যে পরমাণু বিভাজ্য? এই প্রশ্নটুকু তোমাদের মাথায় আসে না? যে তিনি কিভাবে বুঝলেন, তিনি কিভাবে বুঝলেন পরমাণুতে ধনাত্মক ঋণাত্মক চার্জ থাকে বা এই পরমাণু বিভাজ্য? তিনি কিভাবে বুঝলেন? এই প্রশ্নের উত্তর করার জন্যই আসলে আমাদের এক্সপেরিমেন্ট করা লাগে। ঠিক আছে? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে লিখে রাখো। ক্যাথোড রে পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আমরা এই পরীক্ষাটাই আজকে শিখব। শিখে ক্লাসটাকে শেষ করব। ঠিক আছে? ক্যাথোড রে পরীক্ষার মাধ্যমে, ক্যাথোড রশ্মি পরীক্ষা। তোমরা যদি চাও ইন্টারনেটে এখনই সার্চ করতে পারো যে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। ইন্টারনেটে কিন্তু সার্চ করতে পারো। কোথায়? সার্চ করি, হ্যাঁ? দেখো, লিখো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। কোথায় যেন আমাদের এটা? এই তো, লিখো THODE, ক্যাথোড। তোমাদের পড়াশোনা এখন এত সহজ হয়েছে, এত সহজ হয়েছে, তোমাদের হাতে এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমাদের হাতে এই যে ইন্টারনেট আছে। এই দেখো, আমি ছবিতে গেলাম, সবসময় তোমরা ছবিতে যাবা। এই ইমেজটুকু দেখলেই যথেষ্ট, আর বাকি সবকিছু কিন্তু তোমাদের বইয়েই আছে। তো ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্ট, আমি এখান থেকে এই ছবিটুকু তোমাদের বুঝাবো। এই ছবিটা, এই ছবিটাই ভালো। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, এটাকে আমরা বলি একটা টিউব। দেখো, ডিসচার্জ টিউব। এই যে টিউবটা, এটার নাম বলা হয় ডিসচার্জ টিউব। এখান থেকে যতটুকু পসিবল আমরা বাতাস বের করে নিছি, একদম বায়ুশূন্য কাচনল। মনে রাখবা, এটা কি? একটা বায়ুশূন্য কাচনল। ঠিক আছে? এটা বায়ুশূন্য কাচনল। এই বায়ুশূন্য কাচনলের এক পাশে আমরা অ্যানোড রাখলাম, ক্যাথোড, আরেক পাশে অ্যানোড। দেখো, আমি যদি এটা একে বুঝাই তোমাদেরকে, দেখো, আমি ছবিটা আঁকলাম। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই তো একটা টিউব, টিউব। ঠিক আছে? এটাকে আমরা বলবো বায়ুশূন্য কাচনল। লিখো, বায়ুশূন্য কাচনল, কাচনল বা একটা টিউব। ঠিক আছে? এই টিউবের এক প্রান্তে আমরা রাখলাম অ্যানোড বা ক্যাথোড, আরেক প্রান্তে অ্যানোড। খেয়াল করো, অ্যানোড ক্যাথোড আমরা কাদেরকে বলি? ধরো ব্যাটারির, এই যে একটা ব্যাটারি আছে ধরো এখানে, ব্যাটারির ধনাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকে এটাকে আমরা বলি, এটাকে আমরা কি বলবো? অ্যানোড। এটাকে আমরা অ্যানোড বলি। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকে এটাকে আমরা বলি ক্যাথোড। বুঝছো? ক্যাথোড। তো প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে এই নামটা কেন হয়েছে? এটা তোমরা জানতে পারবা হচ্ছে আমরা যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়াই সেখানে। বুঝছো? অ্যানোড ক্যাথোড। তো খেয়াল করে দেখো, এই ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, তাই না? ঋণাত্মক। এবং এখানে যে তিনি ভোল্টেজ তৈরি করছিলেন, এটা ধরো কয়েক হাজার ভোল্টেজ। ধরো আমরা বলে নিচ্ছি 5000 ভোল্ট, জাস্ট সে ফর এক্সাম্পল। এরকমই 5000, 10000 ভোল্টেজ তিনি তৈরি করার চেষ্টা করছিলেন। বুঝছো? তৈরি করছিলেন। তো যখন এরকম অত্যধিক পরিমাণে ভোল্টেজ ক্রিয়েট করা হইলো, তখন এই ক্যাথোড প্রান্তে এত পরিমাণে ইলেকট্রন জমা হইছে, খুবই মনোযোগ, এত পরিমাণে ইলেকট্রন জমা হইছে যেটা প্রচুর নেগেটিভ হয়ে গেছে। আর এই অ্যানোড প্রান্তে ইলেকট্রনের এত ঘাটতি হইছে যেটা প্রচুর পরিমাণে পজিটিভ হয়ে গেছে। তখন দেখা গেল যে এই নেগেটিভ প্রান্ত থেকে, অর্থাৎ ক্যাথোড থেকে, খুবই মনোযোগ, এই ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি,
অতি দ্রুত বেগে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে। ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি অতি দ্রুত বেগে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে। থমসন সাহেব বুঝলেন যেহেতু অনেক বেশি পরিমাণে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে, বেশি পরিমাণে চার্জ প্রয়োগ করা হয়েছে, তখন খেয়াল করে দেখো শূন্য মাধ্যমেই এক ধরনের রশ্মি অতি দ্রুত বেগে এই ধনাত্মক চার্জের দিকে আসতে শুরু করছে। কেন আসতে শুরু করছে? কারণ খেয়াল করে দেখো এই পরমাণুটা প্রকৃতপক্ষে বিভাজ্য। এই যে ধাতুর তিনি ক্যাথোড নিছিলেন, এই ধাতুর মধ্যে আমরা জানি ধাতুর মধ্যে কি থাকে? এই যে ধাতুর মধ্যে কি থাকে আমরা জানি? অ্যাটমিক কোর থাকে আর চারপাশে থাকে ইলেকট্রন, তাই না? এই যে ধনাত্মক অ্যাটমিক কোর থাকে আর চারপাশে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। খেয়াল করা যায় এই ধনাত্মক ইলেকট্রনকে যেইভাবে ধরে রাখছে, যত শক্তিতে ধরে রাখছে, আমরা যদি এখানে তার চেয়ে আরো বেশি শক্তি প্রয়োগ করি, তখনই এই ইলেকট্রনটা বের হয়ে আসবে। খেয়াল করো। এই নিউক্লিয়াস ইলেকট্রনটাকে যতটুকু শক্তিতে ধরে রাখছে, আমরা যদি তার চেয়ে বেশি শক্তি দেই, দেখো তো কিভাবে শক্তিটা দিছি? এইখানকার ধনাত্মক চার্জ এই ইলেকট্রনগুলাকে আকর্ষণ করতে শুরু করছে। এইভাবেই শক্তি দিছি। এই যে বিদ্যুৎ শক্তি। তো এই শক্তি দেওয়ার কারণে এই পরমাণু থেকে ইলেকট্রনগুলা বের হয়ে আসছে। ইলেকট্রনগুলা বের হয়ে আসছে। এই ইলেকট্রনগুলা বের হয়ে ধনাত্মক চার্জ বিশিষ্ট অ্যানোডের দিকে গেছে। তখনই রাদারফোর্ড বুঝতে পারছে, এই যে একটা ধাতু, এর মধ্যে তো অন্য কিছু আমি দেই নাই। কিছুই দেই নাই। আমি আরেকবার বুঝাবো, কিছুই দেই নাই। তো এইখান থেকে কেন রশ্মি বের হয়ে আসতেছে? এবং এই রশ্মিটাই বা কেন ধনাত্মকের দিকে যাচ্ছে? তখন তিনি ভাবলেন এই পরমাণুর মধ্যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কিছু একটা জিনিস আছে যেটা পরমাণু থেকে আলাদা করা যায়। অর্থাৎ পরমাণু বিভাজ্য। কথা বুঝতে পারছো? এই পরমাণু থেকে আমরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট কোনো কিছু একটা বের করে আনছি। অর্থাৎ এই পরমাণুটা কি? বিভাজ্য। একদম ইনট্যাক্ট মার্বেলের মতো না ভাইয়া। এই পরমাণুটার মধ্যে আলাদা আরো কিছু সেপারেট কিছু জিনিস থাকে। বুঝছো? এই যে ধনাত্মক চার্জ এবং কোথাও একটা ঋণাত্মক চার্জ আছে। আমরা জানি ধনাত্মক ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে থাকে। তাই না? আকর্ষণ করে থাকে। কিন্তু আমরা যখন প্রচুর পরিমাণে এনার্জি এপ্লাই করছি, এই যে দেখো বিদ্যুৎ শক্তি প্রয়োগ করছি। ভোল্টেজ ইজ রিলেটেড টু এনার্জি, তাই না? আমরা হাই ভোল্টেজ এপ্লাই করছি। এই হাই ভোল্টেজের প্রভাবে এইখানকার ইলেকট্রনগুলা কি হইছে? একদম বের হয়ে অ্যানোডের দিকে ধাবিত হইছে। ঠিক আছে? অ্যানোডের দিকে ধাবিত হইছে। দ্যাট মিনস এই পরমাণু থেকে ঋণাত্মক চার্জ বের করা যায়। তো যেহেতু ঋণাত্মক চার্জ পরমাণুর মধ্যে আছে এবং পরমাণুটা সামগ্রিকভাবে কি? নিরপেক্ষ, তাই না? পরমাণুটা সামগ্রিকভাবে নিরপেক্ষ। তো আমরা জানি পরমাণু যদি নিরপেক্ষ হয়, তাইলে যতটুকু নেগেটিভ চার্জ থাকবে, ঠিক ততটুকুই পজিটিভ চার্জও থাকতে হবে। ঠিক এইজন্যই থমসন সাহেব বলছেন যে পরমাণুটা আসলে ধনাত্মক চার্জের একটা গোলক। এর মধ্যে যে পরিমাণে ধনাত্মক চার্জ থাকবে, সমপরিমাণে ঋণাত্মক চার্জও থাকবে। সবাই ক্লিয়ার? এবং তারা এইভাবে থাকে। এটাই তিনি বোঝানোর চেষ্টা করছে। এবং খেয়াল করে দেখো এই যে তিনি কিভাবে থাকে? অনেকটা খিচুড়ির মতো থাকে। একসাথে মিলেমিশে থাকে। তাই না? মিলেমিশে থাকে। এই যে ধনাত্মক ঋণাত্মক একসাথে মিলেমিশে আছে। যেটা ভাইয়া কখনোই সম্ভব না। এই ধনাত্মক ঋণাত্মক কখনোই একসাথে যুক্ত অবস্থায় থাকতে পারে না। থাকলে এরা ধ্বংস হয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম যে এই ধনাত্মক এবং ঋণাত্মক কখনোই একসাথে থাকতে পারবে না। তাহলে কিভাবে থাকবে? ওই কিভাবে অ্যান্সার দিছিল রাদারফোর্ড। রাদারফোর্ড বলছে যে ভাইয়া, ভাই থমসন স্যার, এই পজিটিভ আসলে কেন্দ্রে থাকে আর নেগেটিভ গুলা চারপাশে থাকে। এটাই রাদারফোর্ড সাহেব বলছিলেন। এবং তার জন্য যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে আমরা আগামীকালকে শিখব। ঠিক আছে? আগামীকালকে শিখব। তো আজকে তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে, খেয়াল করো। এটা নিয়ে হয়তোবা তোমাদের অনেকের প্রশ্ন আছে। আমি পুরা জিনিসটা রিক্যাপ করতেছি আরেকবার। খেয়াল করো, থমসন কি করলেন? থমসন একটা বায়ুশূন্য কাঁচ নল নিলেন। একদম বাতাস নাই। যদি বাতাস থাকতো তাহলে বাতাসের সাথে এই ইলেকট্রনগুলা বাড়ি খেয়ে শেষ হয়ে যেত ওইখানেই। শেষ হয়ে গেলে এই পর্যন্ত আর এসে পৌঁছাইতো না। এটা হচ্ছে প্রথম কথা। এইজন্য তিনি বায়ুশূন্য কাঁচ নল নিছিলেন। ঠিক আছে? এরপরে তিনি কি করলেন? এই প্রান্তে একটা ধাতব খন্ড, এই প্রান্তে একটা ধাতব খন্ড নিলেন। এগুলা কিন্তু ধাতুর পাত। আর কিছুই না। পাতলা পাত। ধাতুর একদম পাতলা পাত। ঠিক আছে? তো এখানে একটা ধাতুর খন্ড নিলেন, এখানে একটা ধাতুর খন্ড নিলেন। এই সাইডে তিনি ধনাত্মক প্রান্ত এড করলেন ব্যাটারির, ওই সাইডে তিনি ঋণাত্মক প্রান্ত এড করলেন। এটাকে আমরা বলি হাই ভোল্টেজ, অর্থাৎ যেখানে পজিটিভ চার্জ আছে, যেখানে ইলেকট্রন নাই, এটাকে আমরা বলি উচ্চ বিভব। আর এই প্রান্তে তিনি ঋণাত্মক প্রান্তটাকে এড করলেন, অর্থাৎ লো ভোল্টেজ, যেখানে প্রচুর ইলেকট্রন থাকে। ঠিক আছে? এটা আমরা এখন জানি, আগে তো কেউ জানতো না। আগে কেউ জানতো না, এখন আমরা জানি। আচ্ছা, তো তিনি কি করলেন জানো? তিনি ভোল্টেজ বাড়াচ্ছেন, বাড়াচ্ছেন, বাড়াচ্ছেন। যখন এই কয়েক হাজার ভোল্টেজ ক্রস করে ফেলছে, তখনই তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে খেয়াল করলেন যে ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি অতি উচ্চ বেগে অ্যানোডের দিকে ধাবিত হয়, অর্থাৎ ধনাত্মকের দিকে ধাবিত হয়। যেহেতু রশ্মিটা ধনাত্মকের দিকে যাচ্ছে, এই জন্য আমরা বুঝতে পারি এই রশ্মিটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এবং আরো কথা, যেহেতু এটা ক্যাথোড থেকে তৈরি হয়, এই রশ্মিটা যেহেতু ক্যাথোড থেকে তৈরি হয়, সেই জন্য এই রশ্মিটার নামকরণ করলেন ক্যাথোড রশ্মি।
বা ক্যাথোড রে। ঠিক আছে? এই যে রশ্মিটা তৈরি হইলো, এই রশ্মিটাকে আমরা কি নামকরণ করলাম? ক্যাথোড রে। অ্যাকচুয়ালি ক্যাথোড রেটা কি ছিল? এই ক্যাথোড রে ছিল ইলেকট্রনের প্রবাহ। এই ক্যাথোড রেটার কিছুই না, এটা ছিল প্রচুর পরিমাণে ইলেকট্রনের প্রবাহ। ঠিক আছে? এবং তিনি এখান থেকেই বুঝলেন যে যেহেতু এখান থেকে এক ধরনের রশ্মি উৎপন্ন হয়, দ্যাট মিনস এই পরমাণু থেকেই এই জিনিসটা বের হয়ে আসতেছে। অর্থাৎ পরমাণুর মধ্যেই ঋণাত্মক চার্জ বিশিষ্ট কিছু থাকে। এবং ঋণাত্মক চার্জ যদি থাকে সেখানে ধনাত্মক চার্জও থাকবে এবং এই দুটা সমান পরিমাণে থাকবে। এই ছিল পুরা থমসনের সামারি। বুঝা গেল? আচ্ছা। হ্যাঁ, দেখি তোমাদের প্রশ্ন। রাদারফোর্ড কেন বায়ুশূন্য কাঁচনল নিলেন? মানে রাদারফোর্ড না, থমসন। থমসন কেন বায়ুশূন্য কাঁচনল নিলেন? তিনি কি আগে থেকেই জানতেন যে ইলেকট্রন সেখান থেকে সেখানে যাবে? অ্যাকচুয়ালি আগে থেকে জানতেন না। আমরা যদিও একবারে দেখায় দিচ্ছি, এটা কিন্তু বছরের পর বছর। তিনি 1890 কি 91 সালে এই গবেষণাটা শুরু করছিলেন। ৭ থেকে ৮ বছরের চেষ্টার পরে সর্বশেষ তিনি এটা পাবলিশ করেন। তার মানে কয়েকশো বার কমসে কম বা হাজার বারও হইতে পারে ট্রায়াল অ্যান্ড এরর চলছে এখানে। বুঝছো? আমরা কোনো কিছু রেডিমেড জিনিসটা দেখি। আমরা কিন্তু এর পেছনের যে পরিশ্রম আছে সেই পরিশ্রমটুকু দেখি না। ঠিক আছে? তোমরা যা দেখতেছো এটা হচ্ছে রেডিমেড। ঠিক আছে? আচ্ছা। কোনটাতে ভোল্টেজ বাড়াচ্ছেন? এই তো ভোল্টেজ যেখানে ধনাত্মক চার্জ এখানেই বেশি। ঠিক আছে? ভোল্টেজ বাড়ানো কমানো যায়। এটা তোমরা জানো, এখনো জানবা না বা জানো না, জানবা সামনে। আচ্ছা। উম হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? সিগমা কণা কি? হিসান, সিগমা নামে কোনো কণা নাই। স্টোনি কত সালে ইলেকট্রনের নামকরণ করেন? I don't know. বের করে নিও। ইন্টারনেটে সার্চ করো। আ বায়ুশূন্য কিভাবে করেছেন? এটার জন্য পাম্প আছে। পাম্প দিয়ে বায়ুশূন্য করা যায়। ওকে, আশরাফুল কোয়ান্টাম মেকানিক্স কি? কোয়ান্টাম তত্ত্ব নিয়ে যে মেকানিক্স আলোচনা করা হয় এটা বুঝবা। এখনই না। এটা নিয়ে এখন আলোচনা করতে হবে না। মেইনলি সাবএটমিক পার্টিকেল গুলা পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়। এই যে ক্ষুদ্র, ক্ষুদ্র পার্টিকেল। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে তোমার পজিট্রন, পাইওন, মিউন, গ্লুওন, নানান ধরনের কণা আছে। এই কণাগুলা নিয়ে যেখানে আলোচনা করা হয় ওটাকেই কোয়ান্টাম মেকানিক্স বলা হয়। ঠিক আছে? আলাদাই একটা ফিজিক্সের পোরশন। আ ডিএমসি তে কেমন এমসিকিউ? কেমিস্ট্রি সব জায়গাতেই লাগবে। কেমিস্ট্রি কম্পালসরি সাবজেক্ট, সবখানেই আসে। আচ্ছা। আর কোন প্রশ্ন? আব্দুল কাইয়ুম বলছে যে নেগেটিভ মানে কি? আচ্ছা, নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ। মাইনাস না? মাইনাস। আর বিই দ্বারা বোঝাচ্ছে নেগেটিভ। বুঝছো? নেগেটিভ, নিগেটিভ এই। আর প্লাস যুক্ত ভি হচ্ছে তোমার পজিটিভ। শর্টকাটে লেখার জন্য আরকি। শর্টকাটে লেখার জন্য। হ্যাঁ, তাহলে এই তো। বইয়ের আমরা এখনো রাদারফোর্ড পর্যন্ত যাইনি। ঠিক আছে? আমরা জাস্ট মুখস্থ পোরশনটুকুই আছে। আমরা আস্তে ধীরে আগাবো। বললাম না তোমাদের অনেক সময় আছে, আমরা আস্তে ধীরে আগাবো। ওকে, তাহলে বলো আজকের ক্লাসের আর কি, কি জিনিস জানার আছে? কোন কিছু অজানা আছে কিনা? বুঝো না এরকম কিছু আছে কিনা? কোন ধাতুর পাত থাকে? যেকোনো ক্ষার ধাতু নেওয়া যায়। ক্ষার ধাতু নেওয়া যায়, এখানে কপার নেওয়া যায়। ঠিক আছে? এরকম। ওকে? আর তেমন খুব একটা প্রশ্ন দেখতে পাচ্ছি না। তাহলে আজকে তোমাদের কাজ হবে, তোমাদের প্রত্যেকের কাজ হবে কি? আমি যতটুকু পর্যন্ত স্লাইডে পড়াইছি ততটুকু পর্যন্ত পড়ে ফেলা। বুঝছো? এই যে কিছু জিনিস মুখস্থ আছে, সেই মুখস্থ জিনিসপাতিগুলো পড়ে ফেলবা। আর হচ্ছে সর্বশেষ আমার পরিচয়। আমার নাম সাখাওয়াত হোসেন শোভন। আমি এসএসসি পরীক্ষা দেই ২০১৬ সালে। ঢাকা রাজুক উত্তরা মডেল কলেজ থেকে। আর আমার এইচএসসি ছিল ২০১৮ সালে। আমি জানি না তখন তোমরা কোন ক্লাসে ছিলা। আমি যে এইচএসসি দিয়েছি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে, মোহাম্মদপুরে, যেটা তোমরা জানো। পরবর্তীতে ওই বছরই ২০১৮ সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই। যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট আসে ফার্মেসি। সব সাবজেক্টই আসে যদিও ২৪৭ তম পজিশন ছিল। তারপরে পরীক্ষা ছিল মেডিকেলের, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সেইখানে আমার আসে মাগুরা মাগুরা মেডিকেল আসে। আর সর্বশেষ পরীক্ষা ছিল বুয়েটে। ৩ টা জায়গাতেই পরীক্ষা দিয়েছিলাম। সেখানে আমার আসে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। এই, এই হচ্ছে আমার পড়াশোনার একটা হিস্ট্রি। তারপরে ২০২৪ সালে পাশ করি। পাশ করে একটা ফার্মাসিউটিক্যালে জয়েন করি। আর পড়ানোর অভিজ্ঞতা ২০১৯ সাল থেকে। প্রায় এখন ৬ বছর প্লাস হয়ে যাচ্ছে। 6 ইয়ার্স প্লাস। তো আগে অনেকগুলো কোচিং সেন্টারেও পড়াইছি। তারপর ২০২৪ সালে শিক্ষতে এসে তোমাদের পড়াচ্ছি। এই। সিকিউ তে আসে। আসে এইভাবে যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের চার্জ কত? একটা ছক আকারে লিখো। যা জানো এটাই। ওটা প্রিভিয়াস এর প্রশ্ন যখন আমরা সলভ করব তখন তোমরা পেয়ে যাবা। ঠিক আছে?
আচ্ছা কম্পোজিট কণা মানে কি? হ্যাঁ, একটা এতক্ষণ পরে একটা প্রশ্ন আসছে। আচ্ছা why H+ called proton? ভাইয়া এটা জাস্ট নাম দেওয়া হইছে রে বাবা। এটা প্রোটন নাম দেওয়া হইছে। একটা ছেলে হাজারবার এই প্রশ্নটা করছে যে H+ কে কেন প্রোটন বলা হয়? এটা নামকরণ করা হইছে, বুঝছো? এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, আর হচ্ছে কম্পোজিট কণা। কম্পোজিট কণা হচ্ছে যে ওই সমস্ত কণা যারা একাধিক ক্ষুদ্র, ক্ষুদ্র পার্টিকেল দিয়ে তৈরি। ঠিক আছে? যেমন দেখো ডিউটেরন কণা। এটার পারমাণবিক সংখ্যা ১, ভর ২ এবং এর কোনো ইলেকট্রন থাকে না। তাহলে চিন্তা করে দেখো এর মধ্যে একটা আছে প্রোটন, একটা আছে নিউট্রন। তার মানে কি একাধিক কণা মিলে এই কণাটা তৈরি হইলো। এইজন্য এটাকে বলা হয় কম্পোজিট কণা। কম্পোজিট পার্টিকেল। বুঝছো? কম্পোজিট পার্টিকেল। তারপর আমরা যদি আলফা কণার কথা বলি, আলফা কণা নাম দেওয়া হয়েছে আলফা কণা। কার নাম দেওয়া হয়েছে? এই তো দ্বি ধনাত্মক যে হিলিয়াম নিউক্লিয়াসটা আছে এটা। দেখো এর দুইটা প্রোটন থাকে আর দুইটা নিউট্রন থাকে। দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। এই তারপরে তোমার বিটা রশ্মি আছে। বিটা রশ্মিকে আমরা কোনো মৌলিক কণার মধ্যে ফেলি না। জাস্ট এটা একটা ইলেকট্রন এতটুকুই। ওকে, তাহলে আমরা আজকে যা, যা শিখলাম এই যে দেখো আমরা যে তথ্যগুলো দেখাইছি এগুলো আমরা আস্তে, আস্তে শিখতে থাকবো, বুঝছো? একেকটা লেকচারে আমরা আজকে থমসন শেষ করলাম। এর পরের লেকচারে আমরা কি বলে রাদারফোর্ড শেষ করব। তারপরে নীল বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। তারপর ডি ব্রগলির আলোচনা আসবে, শ্রোডিঙ্গারের আলোচনা আসবে। এইভাবে আমরা চ্যাপ্টারটা সামনের দিকে আগায় নিয়ে যাব। ঠিক আছে? ওকে। তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরের ক্লাসে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।